আসসালামু আলাইকুম। ঢাকা ওয়ালাইকুম বিশ্ববিদ্যালয় আসসালাম। গবেষণা সংসদের নিয়মিত আয়োজন ডিআরএস লিডার্স টক এর আজকে 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ সাদিক এবং অবশ্যই আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমরা ঈদের দিন একসাথে সম্পৃক্ত হয়েছি কয়েকজন মানুষকে নিয়ে, যারা তাদের নিজ নিজ জায়গায় বাংলাদেশকে আলোকিত করছেন এবং আমাদের এই বিপদের সময়ে তারা পাশে দাঁড়িয়েছেন, মানবতার পাশে দাঁড়িয়েছেন। তো তাদের পরিচয় আমি দিব। তার আগে বলতে চাই যে আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে লেসন ফ্রম দ্য প্যান্ডেমিক কোভিড-19 অ্যান্ড ফিউচার প্ল্যান অফ বাংলাদেশ। তো এই বিষয়ে কথা বলার জন্য যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের পরিচয়টি সংক্ষেপে দিতে চাচ্ছি। ডক্টর এমডি গোলাম আজম স্যার, তিনি এমবিবিএস করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং এমডি হেপাটোলজি এবং অ্যাডভান্স ট্রেনিং ইন লিভার ডিজিজ ফ্রম জাপান। বর্তমানে তিনি কর্মরত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ গেস্ট্রিওন্টোলজি অ্যান্ড লিভার বার্ডেম হসপিটাল, ঢাকা। আর আমাদের সঙ্গে অন্যতম অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এমডি রফিকুল ইসলাম, অ্যাডিশনাল এসপি, ওসমানীনগর সার্কেল, সিলেট। আর আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সম্মানিত সভাপতি নাসরুন জিবিন এবং সম্মানিত সাধারণ সম্পাদক ইস্তাক আহমেদ হৃদয়। সবাইকে আজকের এই আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। তো আমি প্রথমেই সময় ক্ষেপণ না করে, যেহেতু আমাদের অলরেডি 30 মিনিট দেরি হয়ে গিয়েছে, আমরা সেটা সামনে রিকভার করে নেব, কারণ টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে আমাদের এই দেরিটা হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন, আপনারা আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারবেন, আপনাদের যা প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে, এবং তারা সেই প্রশ্নের উত্তর দিবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের যেভাবে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে প্রত্যাশা করবেন সেরকম কিছু সরবরাহ করার জন্য আজকের এই ঈদের দিনে। এবং আপনারা জানেন যে এখন প্যান্ডেমিক কোভিড-19 ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আজকে ঈদের দিনেও 1900-এর উপরে হচ্ছে বাংলাদেশে আক্রান্ত হয়েছে এবং 20 জনের অধিক মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তো আজ আমি প্রথমেই এমডি গোলাম আজম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি ঈদের দিন কিভাবে কাটালেন? হাসপাতালে ছিলেন নাকি বাড়িতে? একটু যদি অভিজ্ঞতা শেয়ার করতেন। প্রথমে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে, যারা যারা লিঙ্ক সংযুক্ত হয়েছেন। বিশেষ করে আমাদের অ্যাডিশনাল এসপি মিস্টার রফিকুল ইসলাম ভাই, উনি সুদূর সিলেট থেকে সংযুক্ত আছেন। হয়তো উনি কি বললেন যেন শুরুতে, যে কোয়ারেন্টাইন, হয়তো নিরাপদে আছেন। তো আসলে আমি শুরুতে মিস্টার সাইফুল্লাহ সাদেক, আপনি ফাউন্ডার প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, বর্তমান প্রেসিডেন্ট নাসরিন জাবিন এবং সেক্রেটারি জেনারেল ইস্তিয়াক আহমেদ হৃদয়। আপনারা আমাকে আহ্বান জানিয়েছেন ডাক্তার হিসাবে, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আজকে টপিক যেটা, সেটা খুবই প্রাসঙ্গিক। তো আপনি বললেন সারাদিন কেমন কাটালাম। আসলে আমি বারডেম হাসপাতালে, আমার যে দায়িত্ব, আমরা ডক্টর আমাদের রুটিনটা একটু ভাগ করে নিতে হয়েছে। কারণ আমরা সবাই যদি একসাথে হসপিটাল বা পেশেন্টের এক্সপোজারে যাই, তাহলে কিন্তু কম বেশি এখনকার যে অবস্থা, আমাদের পুলিশ সদস্য ভাইরা বা অন্যান্য যারা আমরা ফ্রন্ট লাইন হিসেবে কাজ করে আসছি, আমাদের কিন্তু সম্ভাবনা বেড়ে যায় এই রোগটাকে এক্সপোজড হওয়ার। এই জন্য আজকের দিনটা আমার অফ ছিল, আজকে আমি বাসাতেই ছিলাম সারাদিন। দুঃখজনক হচ্ছে যে ঈদের জামাত তো আর মাঠে গিয়ে করা সম্ভব হয়নি। তো আসলে কষ্টের মধ্যেই আজকে ঈদের দিনটা যাচ্ছে, পরিবারের সাথে আছি, এটাই আনন্দ আর কি। তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে মনোনীত করার জন্য এবং নমিনেশন দেওয়ার জন্য। হয়তো আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় সম্বন্ধে আমি শেয়ার করব। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। রফিক ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
আমার মনে হয় রফিক ভাইয়ের নেটওয়ার্ক একটু প্রবলেম। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? রফিক ভাইয়া আপনি কথা বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? ওনার হেডফোন লাগাতে হবে না? হ্যাঁ, ওনার সাউন্ডটা নাকি সমস্যা করছে। আমাদের সাউন্ড কিন্তু ঠিক আছে। ঢাকাতে ঠিক আছে, সিলেট হওয়ার কারণে কিনা নেটওয়ার্কের ব্যাপার হতে পারে। হ্যাঁ, হতে পারে। আর আমি ওনার কোনো হেডফোন দেখতে পাচ্ছি না, এটা একটু ইনস্ট্রাকশন দিতে হবে। ওই মাইক্রোফোন যেটা, এটা হেডফোনের ল্যাপটপ বা কোন কি ইউজ করেন সেটার সাথে হ্যাঁ কিন্তু অবশ্যই এটা ওই অ্যাক্টিভ করার ব্যাপার আছে। রফিকদার মাইক্রোফোনটা মনে হয় ইয়ে করা আছে। হ্যাঁ, অডিও অন করতে আচ্ছা হবে। আচ্ছা, জেবিন, কি অবস্থা? কিভাবে কাটছে আপনার আজকের এই দিনটা? আপনি বলুন, আপনার অভিজ্ঞতা বলুন। আমরা ততক্ষণে রফিক ভাইয়ের জন্য অপেক্ষা করি। জেবিন শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সাদেক ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ডটা একটু কম। ভাইয়া শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলুন। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের যে টপিকটা খুবই প্রাসঙ্গিক, এটা নিয়ে অবশ্যই আমরা স্যারদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতার কথা। তো আমাকে যেটা প্রশ্ন করা হয়েছে যে আমি কিভাবে কাটিয়েছি আজকে আমার ঈদটা, আসলে সত্যিকার অর্থেই খুব হেভি হার্ট নিয়েই আজকের সময়টা কাটানো। কারণ দুপুরে যখনই জানতে পারলাম আজকেও মানে মৃতের সংখ্যা ছিল 21 জন। এটা ইট ইজ সো পেইন, এটা খুবই কষ্ট হয় এই নিউজগুলো নিতে। তো তারপরও সবকিছু নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে সবাই যাতে সুস্থ একটা স্বাভাবিক জীবন আমরা আবার আগের মতো ফিরে পাই, এই শুভকামনাতেই আসলে কোনো রকম কাটাচ্ছি। ঈদ বলতে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তার কোনো কিছুই আসলে আজকে সেখানে কোনো কিছুতেই ছোঁয়া ছিল না। এবং আম্মুও খুব আপসেট হয়ে আসলে কোনো রান্না বান্না বা কোনো কিছু তেমন কিছু আসলে হয়নি। খুবই সাদামাটা, অন্য 10টা সাধারণ দিনের মতো করেই আরো বেশি সাদামাটা করেই আজকের দিনটা কাটিয়েছি। তবে খুব মন থেকে দোয়া করছি আল্লাহ যাতে আমাদেরকে এই সময় থেকে পরিত্রাণ দেন। ওকে, আমরা প্রত্যেকেই সেই দোয়াই করছি, কারণ প্রত্যেকেরই এক মনের মধ্যে এক ধরনের হতাশা এবং আহ, দুঃখ রয়েছে যে এমন একটা দিনে, এমন একটা সময়ে আমাদের আজকে বাড়িতে লকডাউনে থাকতে হচ্ছে, যে সময়টা হচ্ছে পৃথিবীর মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় উৎসবের দিন, আনন্দের দিন। সেই দিনটাই আমাদের জন্য দুঃখের হয়ে আসছে। অবশ্য শুধু আমাদের জন্য নয়, এটা পুরো পৃথিবীর মানুষের জন্যই। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে এই জন্য কথা বলতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে, চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে, ফিউচার প্ল্যান কি হতে পারে, বাংলাদেশকে কি করতে হবে, কি উদ্যোগ গ্রহণ করতে হবে, সেসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কথা বলার জন্যই এই প্রোগ্রামটি আয়োজন এবং অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি ঈদের দিনেই। তো আমাদের এই আয়োজনের লক্ষ্যটা হচ্ছে একই সাথে ঈদের দিন আমরা প্রত্যেকের সঙ্গে একটু হাই হ্যালো করব এবং শুভেচ্ছা জানাবো, এবং একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব স্যারদের কাছ থেকে। তো স্যারদের মধ্যে আমরা গোলাম আজম স্যারকে পেয়েছি এবং রফিকুল ইসলাম ভাইয়াকে পেয়েছি। ভাইয়া আপনি কি এখন শুনতে পাচ্ছেন? রফিক ভাই শুনতে পাচ্ছেন? আমার সাদেক ভাই, রফিক ভাইয়ের খুব সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মেবি। তুমি কোথায় আছো? ইস্তিয়াক, হ্যাঁ হ্যাঁ সাদেক ভাই শুনতে স্টার্ট পাচ্ছি। স্টার্ট। কোথায় আছো? কি অবস্থা? অন্ধকার কেন ও আচ্ছা, চারদিকে?
প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে সবকিছুর একটা ফর্মাল ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি বাসায় থাকতে পারিনি, কারণ হচ্ছে বাসায় আমার যে ওয়াইফাই লাইনটা সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, এবং সেই কারণে হচ্ছে আমি বাইরে আছি, সাথে চার্জ লাইট। যদিও জিনিসটা অনেক হাস্যকর, বাট এটা ছাড়া আমার অ্যাকচুয়ালি উপায় ছিল না রাতের বেলা। আমি আছি আমাদের বাড়ির পাশেই আছি, ব্রাহ্মণবাড়িয়াতে। ঈদ কেমন কাটলো? ঈদ কিভাবে কাটলো ইশতিয়াক ভাইয়ের? অ্যাকচুয়ালি বর্তমান যে পরিস্থিতি, করোনার যে ভয়াবহতা, সেটা সারা বিশ্ব থেকে সেই মহামারীটা। হ্যাঁ সাদেক ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আম, করোনার যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সারা বিশ্ব থেকে বাংলাদেশে অনেক বড় আকারে মহামারী আকার ধারণ করে আছে। এবং এই মহামারীর কারণে আমরা দেখেছি যে আজকেও প্রায় 1975 জনের মতো আক্রান্ত হয়েছে, এবং হচ্ছে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। তো এই মহামারী আমাদের এদিকে চলছে, এবং সেই মহামারীর মধ্যেই আজকে ছিল ঈদ উল ফিতরের দিন। আহ যেমনটা প্রশ্ন করছিলেন কেমন কেটেছে, যেটা আমরা ঈদের মধ্যে নর্মালি হয় যে আমরা সকালে ঘুম থেকে উঠে নামাজের জন্য রেডি হই, ঈদগাহর জন্য। ঈদগাহ ময়দানে সকলে একসাথে, এলাকাবাসী সবাই একসাথে মিলে জামাত পড়ার জন্য রেডি হয়ে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ বিরাজ করে, সবার মধ্যে একটা উল্লসিত মেজাজ থাকে। তো সেই জিনিসটা এবার হয়নি, সারা বাংলাদেশেই হয়নি। আমরা প্রত্যেকে যার যার এলাকার মসজিদে নামাজ পড়েছি, এবং যেটা করেছি, একজন সচেতন নাগরিক হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, আপনারা জানেন যে আমাদের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকে এবং গ্রামাঞ্চলে থাকে, তাদের অনেকেই অসচেতন, বা অনেকে অনেক কিছু বুঝতে চায় না, বা সামাজিক ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স যেটাকে বলে, সেটা অনেকে মানতে চায় না। তো এই জিনিসটা মেনটেন করার জন্য, নিশ্চিত করার জন্য আমি আমাদের যে পাড়ার মহল্লার যে মসজিদ রয়েছে, সেই মসজিদে আমরা মোটামুটি একটা একটা জামাতের মধ্যে শেষ করেছি, এবং হচ্ছে যতটুকু পেরেছি আমাদের যে ইমাম সাহেব রয়েছেন ওনাকে বলে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেছি। এবং হচ্ছে আমরা কিন্তু আহ খুতবা বা হচ্ছে এগুলো আলোচনা শেষে আমরা যেটা আমাদের যে বাংলাদেশের যে একটা ট্রেডিশন, যে আমরা কোলাকুলি করি, হ্যান্ডশেক করি, ওই জিনিসটা করার জন্য যখন ইমাম সাহেব যখন খুতবা যখন দিচ্ছিলেন, তখনই আমি সবার উদ্দেশ্যে বলেছিলাম যে কাইন্ডলি আপনারা, আমরা অনেকেই জানি না এটা একটা প্যান্ডামিক প্রসেস, এবং এটা হচ্ছে মেইনলি হাতের মাধ্যমে, শরীরের মাধ্যমে, মুখ থেকে বা নাক থেকে নিঃসৃত এয়ার ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, কথা বলার মাধ্যমে। তো এই জিনিসগুলো যেন না হয়, সেজন্য আমরা অন্তত এই ঈদটাতে সতর্কতার সাথে আমরা নামাজ পড়বো, এবং হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, এবং সবশেষে আমরা যে কোলাকুলির যে একটা ট্রেডিশন রয়েছে, সেটা আমরা অন্তত এই ঈদটাতে আমরা করব না। এবং সেটা আমাদের এলাকার যারা মুরব্বীগণ রয়েছেন, আমার বন্ধু বান্ধব এবং ছোট বড় যারা রয়েছেন পরিচিত, সবাই সেটা রক্ষা করেছেন, এবং কোলাকুলি ছাড়াই তারা সুন্দরভাবে মেনটেন করে ঈদের যে জামাতটা সেটা আদায় করতে পেরেছে। এবং আমিও আল্লাহর মধ্যে জামাত আদায় করতে পেরেছি ভালোভাবে। আর তারপর আর কি সারাদিন যেভাবে কাটলো, সবসময় আমরা মোটামুটি পুরোটা সময় কোয়ারেন্টাইনের মধ্যে। তারপরও সবচেয়ে ভালো লেগেছে যে পরিবারকে সময় দিতে পেরেছি। অন্যান্য ঈদগুলোতে দেখা গেছে যে জামাতের পরই হচ্ছে বন্ধু বান্ধবের সাথে, স্কুলের বন্ধু বান্ধবের সাথে, ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম, বাইরে চলে যেতাম। তো আজকে এই দিনটা মোটামুটি ফ্যামিলিকে অনেক সময় দিয়েছি, বাবা মাকে সময় দিয়েছি, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সময় দিয়েছি। বিকেল বেলা অনেক বেশি বোরিং লাগছিল, তখন কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে একটু ঘুরে বেরিয়ে এসেছি। এই তো, আর সন্ধ্যার পর থেকে আছি। হুম। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় বলতে চাই যে আজকে আমরা যে আয়োজনটা করেছি সেখানে মূলত আহ, যারা অতিথি হয়েছেন তারা প্রত্যেকেই এই কোভিড-19 এর সময় ফ্রন্ট লাইন ওয়ারিয়র হিসেবে আহ, কাজ করছেন, এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং যুদ্ধ করছেন এই কোভিড-19 এর বিরুদ্ধে। তেমনি একজন হচ্ছেন আমাদের ইশতিয়াক আহমেদ হৃদয়। তিনি শুরু থেকেই এই কোভিড-19 এর বিরুদ্ধে কিভাবে অবস্থান গ্রহণ করা যায় সেই চেষ্টা কিন্তু চালিয়ে গিয়েছেন, এবং সেই চেষ্টা চালাতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজের চেষ্টার মাধ্যমে, নিয়ম কানুন ফলো করার মাধ্যমে, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। তো তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া নিজের এলাকা থেকে যুক্ত হয়েছেন। তো তো তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে। আর আমাদের সঙ্গে অবশ্যই একজন আহ, যিনি সিনিয়র ডক্টর এম গোলাম আজম স্যার যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে ডাক্তারদের কি ভূমিকা, এবং তারা কিভাবে আহ, নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে
আজকে এই কোভিড-19 সময় কঠোর সংগ্রাম করে যাচ্ছেন। এবং যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম ভাইয়া, তিনি একজন পুলিশ পরিবারের একজন সদস্য, এডিশনাল এসপি, সিলেট ওসমানীনগরের দায়িত্বে আছেন। তো ভাইয়ার মনে হয় এখনো নেটওয়ার্কের সমস্যা। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। জি, এখন ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা ভাইয়া বলুন, অবশেষে আমরা আপনাকে পেলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। তো আজকে তো ঈদের দিন ছিল, এবং এই ঈদে আমরা জানি যে যারা আমাদের দেশের পুলিশ বাহিনী তারা এখনো রাস্তাঘাটে, সেরকম মাঠে প্রান্তে সংগ্রাম করে চলেছেন মানুষের জীবন মাল রক্ষার জন্য। সেই জায়গা থেকে আপনার ঈদটাকে কিভাবে কাটতো আজকে, একটু বলুন। প্রথমে আমি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এখন আসলে আমাদের যে সময়টা আনন্দহীন একটা সময় আমরা আজকে পার করছি বৈশ্বিক মহামারীতে। আসলে আনন্দ আসলে কারো মনেই নেই, কারণ সবাই একটা কষ্টের মধ্যে আছে। ঈদ বলতে গেলে আমার প্রথমে আমি একটু 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 পিছনে যাচ্ছি। আজকের দিন পর্যন্ত বাংলাদেশ পুলিশের 15 জন করোনায় শহীদ হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 4000 আজকের দিন পর্যন্ত। তো এই একটা অনেক বড় সংখ্যা, এবং আমাদের সাথে যারা সবচেয়ে সামনের সারিতে থেকে কাজ করছেন আমাদের সহকর্মী, আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ভাই বোনেরা। তাছাড়া এই করোনা যোদ্ধ মোকাবেলা করার জন্য বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী সহ স্থানীয় এবং জাতীয় বিভিন্ন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো যে আমরা কাজের জন্য মানুষকে তো এগিয়ে আসতে হবে, সমাজের কোনো না কোনো একটা অংশকে রাষ্ট্রের দুর্দিনে ভাইয়া আপনার এগিয়ে ভিডিও আসতে দেখা হবে। যাচ্ছে না। সেই কাজটাই ভাইয়া, আমাদের আপনার ভিডিও দেখা যাচ্ছে না, স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন। আপনারা দেখতে সাদেক ভাই কি পাচ্ছেন? দেখা যাচ্ছে আমাকে? না না না, ভিডিও দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, এই যে আমাদের বিদ্যুতের প্রবলেম করছে, তো ও আচ্ছা আচ্ছা, আপনি বলুন তাহলে। একটু বিদ্যুৎ আমাদের চলে গিয়েছে এই মুহূর্তে। আচ্ছা, আচ্ছা এটা আপনি হলো বলুন। যে সবাই কাজ করছে রাষ্ট্রের এই দুর্যোগে, একসাথে সবাই কাজ করছে, সেটা হচ্ছে হ্যাঁ বড় রফিক ভাই কথা। দেখা যাচ্ছে, আপনি বলেন। তো ভিডিও তো আমরা ঈদের দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, আমার যে কথাটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, আমি আপনার গত 2-3 দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছি, কারণ আমরা যে এক অফিসে কাজ করি আমার একজন পুলিশ পরিদর্শক গত 2-3 দিন আগে আপনার আক্রান্ত হয়েছেন। তো আমরা যেহেতু একই সাথে কাজ করি, এ কারণে আমি একটু আলাদা হয়ে গেলাম, আমি এবং টেস্টও দিয়েছি। দিয়ে বাসায় পরিবারের কাছ থেকে আলাদা হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর। ওই বাচ্চাটা আমার কাছে আসতে পারে না। সে শুধু বলে যে বাবা তোমার কি হলো, কথা বলতে পারো কিন্তু তোমার কাছে তোমরা আসতে পারি না। কথাটা যত সহজে বলা যাচ্ছে আসলে বিষয়টা ঠিক এতটা সহজ না, অত্যন্ত কষ্টের একটা অধ্যায়। তো এইভাবে যারা এই করোনার সাথে যুদ্ধ করে মাঠ ঘাট সব জায়গায় চলছেন, তাদের মনে জায়গায় কিছু দুঃখ কষ্ট জমি আছে। আনন্দের বিষয় হচ্ছে এটাই যে একটা সময় এটা হয়েছে যখন মানুষ জন্য আপ্রাণ চাচ্ছে। আমি ব্যক্তিগত করি এই সময়টাতে এই যে আমাদের রাষ্ট্রের স্বার্থে দেশের সকল সর্বস্তরের মানুষ এবং জনগণ
তাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে রাষ্ট্রের আহ্বানে, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিচ্ছেন। রাষ্ট্রের বিভিন্ন ধরনের পত্র, বিভিন্ন ধরনের এই স্বাস্থ্য আছে, সেগুলো মানুষ যথাসাধ্য চেষ্টা করছেন চলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ রফিক ভাইয়া। আপনার অভিজ্ঞতা শুনলাম এবং আমাদের দুঃখ লাগছে এই কারণে যে আপনি নিজেও এখন হচ্ছে আইসোলেশনে আছেন করোনার সংখ্যা থেকে। আমরা দোয়া করি আপনি যেন অবশ্যই সুস্থ থাকেন সবসময়, সেই দোয়াই করি। আর বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীর জন্য আমাদের অনেক অনেক বেশি দোয়া, এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা পুরোপুরি একটা মানবিকতার যে দৃষ্টান্ত সেটি স্থাপন করে চলেছেন পুরো দেশব্যাপী। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার আমাদের সামনে। তো আমি এখন একটু গোলাম আজম স্যারের কাছে যাব যে স্যার, আপনি তো শুনেছেন যে পুলিশ বাহিনী কিভাবে আজকে সংগ্রাম করছে, এবং একই সাথে ডাক্তারদের পাশাপাশি সেটা অবশ্যই আমরা জানি যে ডাক্তাররা সামনেই আছেন এই এই যুদ্ধে। তো সেখানে পুলিশ বাহিনী কিন্তু আপনাদের সঙ্গে কাঁধে কাঁধে কাঁধ রেখেই সংগ্রাম করছেন। তো তারা অসংখ্য সদস্য তারা আক্রান্ত হচ্ছেন। তো আমি সরাসরি আজকে আমাদের এই টপিকে চলে যাব, যেহেতু আমাদের সময় স্বল্পতা। তো স্যার, এখান থেকে আমরা আসলে কি শিক্ষা পাচ্ছি যে করোনার এই যে অবস্থা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হয়ে যাচ্ছে তারা কাজ করতে গিয়ে, এখানে কিসের কোন ধরনের দুর্বলতা রয়েছে বলে আপনি মনে করেছেন? স্যার, আনমিউট করুন স্যার। শোনা যাচ্ছে আমার কথা? জি জি স্যার, হ্যালো, শোনা যাচ্ছে স্যার, ঠিক আছে। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই যে বেদনার মধ্যে যাচ্ছে, ওনার ছোট বাচ্চা 5 বছর, আমারও বাচ্চা একটু বড় হয়ে গেছে, কিন্তু বাবা একই বাসায় থাকার পরেও কাছে আসতে না পারা, এটা কত বড় মানসিক যাতনা সেটা সহজে অনুভব। আমি ওনার সাথে সহমর্মী এবং আমি দোয়া করি, আশা করি আল্লাহর রহমতে উনি ওনার প্রাথমিক পর্যায়ে যে কোভিডের সেই পর্যায় থেকে উনি রক্ষা পাবেন আশা করি। তবে এই 2 সপ্তাহ ওনাকে একটু পারিবারিক পরিবেশে থাকলেও একটু দূরে থাকতে হবে, এটাকে আমরা হোম কোয়ারেন্টাইন যেটা বলি আর কি। তো আজকের যে টপিক, মূল টপিকে আমরা যদি আসি, এটা ইংলিশে আপনারা লিখেছেন লেসন্স ফ্রম দ্য প্যান্ডেমিক কোভিড-19 অ্যান্ড ফিউচার প্ল্যান অফ বাংলাদেশ। এটা বাংলা করলে দাঁড়ায় যে প্যান্ডেমিক কোভিড-19 থেকে আমাদের শিক্ষা কি, এবং এই শিক্ষাটাকে নিয়ে পরবর্তীতে আমাদের বাংলাদেশের কি করণীয়। আমি আমার ডাক্তার হিসাবে, একজন চিকিৎসক হিসাবে আমি যদি এটাকে আমার পার্সপেক্টিভে আমি বলবো, তো আসলে একটা রোগ দেখেন, আচ্ছা রোগের ক্ষেত্রে এখানে অন্যান্য বাহিনী কেন আসতে হয় হলো, তাহলে এই রোগটা কিন্তু শুধু চিকিৎসকদের কোনো ব্যাপার না, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ব্যাপার না, এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা উনি এমন একটা রোগ দিয়েছেন যেখানে মানুষকে ফিজিক্যালি সেপারেট থাকতে হচ্ছে এবং সোশ্যালি ডিসোসিয়েটেড থাকতে হচ্ছে, তাই তো? তাহলে সেই কাজটা করার জন্য কিন্তু আমাদের এই ফ্রন্টলাইন নিরাপত্তা বাহিনী হিসেবে পুলিশ ভাইদের সহযোগিতা লাগছে, কোনো কোনো ক্ষেত্রে বিডিআর, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আর্মি সহযোগিতা লাগছে। তাহলে একটা রোগ, একটা ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি, যেটা চিকিৎসা করার কথা ডাক্তারের, হাসপাতালের, স্বাস্থ্যকর্মীদের, সেখানে এমন একটা ব্যাপার আসলো যে মানুষকে আইসোলেট করার জন্য বিভিন্ন বাহিনীর প্রয়োজন হলো। তাহলে শিক্ষাটা কিন্তু আমাদের হয়ে গেল। শিক্ষাটা কি হয়ে গেল যে মানে কোনো কিছু বই পুস্তকে আমরা পড়ে, আমার বয়স এখন 52 ইয়ার্স, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে 27 বছর ধরে ডাক্তারি করি। তা আমি আমার এক শিক্ষক যার বয়স এখন 75 ইয়ার্স, ওনাকে আমি বললাম, স্যার আপনার বয়স তো 75 ইয়ার্স, আমার 52, আমার ছেলের বয়স হচ্ছে 13। তো আমরা 3 জনে কিন্তু এই জীবনে প্রথম দেখলাম। কারণ কি, এই জিনিসটা স্প্যানিশ ফ্লুর ইতিহাস থেকে যদি আমরা ধরি, তাহলে ওই স্পেনে একজন বৃদ্ধা যিনি 115 বছর বয়সে উনি উদ্ধার পেয়েছেন, এই রোগ থেকে রক্ষা পেয়েছেন, উনি ওনার জবানিতে বলছেন যে উনি দুইটাই দেখলেন। অর্থাৎ কারো বয়স কিন্তু 100 বছর হলেও সম্ভব না এটা মনে রাখা, কারণ 100 বছর হলে তো তার বয়স 0 ছিল 100 বছর আগে, তাহলে 115 বা 20 হতে হবে এই দুইটা স্মৃতিকে মনে রাখার জন্য। অতএব আমি বলতে যাচ্ছি যে এই ঘটনাটা, এখানে আপনারা অনেক ছোট হয়, আমার বয়স অনেক ছোট, তো আপনাদের জন্য নতুন, 5 বছরের বাচ্চার জন্য নতুন, পুলিশ ভাই ওনার জন্য নতুন, আমার জন্য নতুন।
এবং আমাদের ডাক্তারি বিদ্যায় এই ধরনের রোগের কথা আসলে উল্লেখই নেই। তাহলে এই যে নতুন অভিজ্ঞতা যেটা, এটাই লেসন এডুকেশনের মানেও শিক্ষা, লেসন মানে শিক্ষা, কিন্তু লেসন মানে কিন্তু উচিত শিক্ষা। উচিত শিক্ষা আমি আপনার এটার সিভিয়ারিটি যদি বলি যে এটা টোল কত, এটা আমাদের কাছ থেকে কি কেড়ে নিচ্ছে। আমাদের কেড়ে নিচ্ছে যে আজকে আমাদের গত ডিসেম্বরে এটা যখন চায়নাতে উহান নগরীতে, হুবেই প্রদেশ উহান নগরীতে ধরা পড়লো, সেই ডিসেম্বরের লাস্টে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, গত 5 মাসে আমাদের একটু ঠান্ডা থাকাতে আমি একটু আস্তে আস্তে বলবো। তো সারা বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে 55 লাখ, এর মধ্যে মৃত্যুর সংখ্যা হচ্ছে 3,45,000, আর হচ্ছে সেরে উঠেছে 21 লাখ। আচ্ছা, 21 লাখ সেরে উঠলো 55 লক্ষ থেকে, বাকি 34 লাখ কোথায়? তাহলে দেখেন বাকি 34 লাখ কিন্তু আমাদের এই ভাইয়ের মতো হয় আইসোলেশনে আছেন, হোমে অথবা হসপিটালে, সেটা কিন্তু 34 লাখ। সেই 34 লাখের মধ্যে কেউ কেউ সিভিয়ার পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ কারো অক্সিজেন সাপোর্ট লাগছে, এবং আলটিমেট অক্সিজেন সাপোর্টটা এত বেশি মাত্রায় লাগে যেখানে তাকে আইসিইউতে নিয়ে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, অর্থাৎ বাইরে থেকে প্রেসার দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে। আলটিমেট চূড়ান্ত পরিণতিতে গিয়ে আমাদের লাইফ লস হচ্ছে। এখন আমাদের এটা বললাম যে এটার স্পেকট্রাম বা এটাকে প্যান্ডেমিক কথাটা আমাদের হয়তো আজকে যারা শুনছেন, প্যান্ডেমিক অর্থটা হচ্ছে এটাই যে একটা সংক্রামক ব্যাধি যখন একটা লোকালাইজড এরিয়াতে দীর্ঘদিন ধরে থাকে তখন আমরা ওটাকে এন্ডেমিক বলি। এন্ডেমিক যেরকম ইবোলা তো আফ্রিকাতে একটা নির্দিষ্ট জায়গাতে ছিল, কিন্তু কোন একটা রোগ জীবাণু যখন বা এটা সারা পৃথিবী বা বিশাল অঞ্চল মানে অ্যাক্রস কন্টিনেন্টস, মহাদেশব্যাপী এটা ছড়িয়ে পড়ে, এটা তো মহাদেশ না, এটা পৃথিবীর সব জায়গাতেই। তাহলে এটা প্যান্ডেমিকের বেস্ট এক্সাম্পল হচ্ছে বর্তমান করোনা ভাইরাসের কারণে। ভাইরাসের নাম করোনা ভাইরাস, রোগের নাম হচ্ছে কোভিড, করোনা ভাইরাস ডিজিজ 19 মানে 19 সালে, এই 2019 সালে এটা ধরা পড়েছে। ওকে, তাহলে আমাদের হোম কোয়ারেন্টাইন বা হসপিটাল কোয়ারেন্টাইনে আমাদের যে ম্যান পাওয়ার গুলা এই যে ব্লকড হয়ে আছেন, উনি একজন অ্যাডিশনাল এসপি, ওনার কত দায়িত্ব আমরা জানি, ঠিক আছে? আমরা ডাক্তার, আমরা রোগের ডাক্তার, কিন্তু ওনারা আসলে সমাজের ডাক্তার। উইথ ডিউ রেসপেক্ট টু অল ফ্রন্ট ফাইটার্স, সব বাহিনীকে আমি সম্মানের সাথে কথা বলতেছি। ওনাদের দায়িত্বটা আরো বেশি, কারণ আমরা তো একটা ইন হাউস কাজ করি। হসপিটালে হয়তো কোনো জায়গায় একটু এসি আছে, না হলে একটা শেড আছে, ঝড় বৃষ্টিতে আমাদের এফেক্ট করে না, আমরা পিপিইটা ঠিক মতো পড়তে পারি, ঠিক মতো খুলতে পারি, অ্যাটলিস্ট আমাদের চা নাস্তা খাবার দা একটা বাথরুমের একটা ব্যবস্থা আছে। কিন্তু আমি বারডেম হাসপাতালে, আমি সামনে যে শাহবাগে যে আমাদের পুলিশ ভাইরা ডিউটি করে, তো আমি তো দেখি যে তাদের মানে অন্য সময় আর এই সময় তো ওনাদের ডেথ সেন্টেন্স নিয়ে কাজ করতেছে, এবং অন্য সময় তো এরকম রিস্ক নিয়ে কাজ করতে হয় না। পলিটিক্যাল যখন সিনারিও হয় তখন একটা অন্য কথা, কিন্তু এখন কোনো পলিটিক্স নাই, যুদ্ধ নাই, কোনো বোমা নাই, গুলি নাই, মিছিল নাই, অথচ উই অল আর ইন ডেথ সেন্টেন্স, দোজ হু আর এক্সপোজড টু দ্য এনভায়রনমেন্ট। আমরা বাসায় থেকে হয়তো সাময়িক একটা সান্ত্বনা পাচ্ছি, কিন্তু আমি তো জানি না যে লোকটার ইনফেকশন কোয়ারেন্টাইনে আছেন, ওনার পরিণতি চূড়ান্ত দিকে যেতেও পারে যে কোনো সময়, এটা কিন্তু 2-1 দিনের মধ্যে হতে পারে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে এটা খুব সিরিয়াস। শিক্ষার কথা বলতেছি, লেসন, সেটা হচ্ছে যে দেখেন, তাহলে এটা গেল রোগ সংক্রান্ত আমাদের গভীরতা আমি বললাম। এবার আসেন যে এটার কারণে সমাজে কিভাবে অন্যান্য ব্যাপারগুলো আমাদের এফেক্টেড হচ্ছে বা লস হচ্ছে। যেরকম আমাদের বিভিন্ন পেশা, যেরকম গার্মেন্টস, প্রায় 16 থেকে 18 লাখ গার্মেন্টস কর্মী, ওদের সাথে আপনি 4 দিয়ে গুণ দেন, 72 লাখ মানুষের রুটি রুজির ব্যাপার। পরিবহন সেক্টরে আমাদের স্ট্যাটিস্টিক্যালি 2-2.5 লাখ যে বাস চলে, লঞ্চ, অন্যান্য কিছু, প্রত্যেকটা পরিবহন কিন্তু গত 2 মাস ধরে বন্ধ। নির্মাণ শ্রমিক, ঢাকা শহর সহ সারা দেশে নির্মাণ শ্রমিক কিন্তু অনেক, দিন মজুর, ডে লেবারার, কৃষি মজুর, পোল্ট্রি শিল্প এবং অন্যান্য পর্যটন শিল্প, আমাদের দেশে এটা ডেভেলপিং খাত। এই যে লোকগুলা বেকার হয়ে বসে আছে, এদের শ্রম ঘন্টা, আমাদের দেশে তো আমরা আসলে ঘন্টা বুঝি না, কিন্তু আমাদের শ্রমিকরা যখন মালয়েশিয়া যায়, সৌদি আরবে যায়, তখন কিন্তু ডিউটি আওয়ার হিসাবে সে পেমেন্ট পায়।
আমেরিকাতে এগুলো বেশি হয়। তাহলে শ্রম ঘন্টা যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি লোকের শ্রম ঘন্টাকে আপনি হিসাব করেন, টাকার অঙ্কে আমাদের প্রতিদিন কত লস হচ্ছে। এরপরে আসেন ইনভিজিবল শিক্ষা ব্যবস্থা। এই যে আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আর মেয়েটা ক্লাস 10-এ উঠেছে, আগামী বছর পরীক্ষা দেবে। আচ্ছা, ওদের বাসায়ও পড়াতে পারছি না, মানে টিচার এসে যেটা হোম পড়ায় স্কুলে দিতে পারছি না, শুধু এই 2-1টা ক্লাস টেলিভিশনে অথবা ওয়েবসাইটে। আর আমরা একটু শিক্ষিত, বাবা আমার ওয়াইফও ডক্টর, সেটা তো কিন্তু সবার তো না। এগুলো তো বিশাল লস। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু করা যাচ্ছে না। ম্যাট্রিকের রেজাল্টটা হয়তো দেবে, আচ্ছা দেওয়ার পরে প্রক্রিয়া কি হবে? আপনাদের ইউনিভার্সিটি যারা পড়েন, আপনাদের রেগুলার বিএস গ্রাজুয়েট স্টাডি, পোস্ট গ্রাজুয়েট স্টাডি, এমফিল, এমডি, থিসিস, যেগুলো ল্যাবে গিয়ে কাজ করতে হয়, লাইব্রেরি থেকে পড়তে হয়, সবাই তো সব বই কেনা সম্ভব হয় না। তাহলে আমি জানি যে আপনাদের লাইব্রেরিতে খুব ডেন্স এবং আপনারা খুব ভালো মতো ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি ইউজ হয়। আমার ছোট ভাই এবং আমার ভাগ্নে ওখানে পড়াশোনায় সম্প্রতি শেষ করেছে। তাহলে আর আমি ঢাকা মেডিকেল, আমি আপনাদের এনভায়রনমেন্ট সম্বন্ধে অবগত। এরপরে আসেন স্পিরিচুয়াল ব্যাপার, ধর্ম পালনে নিষেধাজ্ঞা কিরকম? আমাদের যে পবিত্র ভূমি, সেখানে তো কারফিউ সৌদি আরবে, মক্কা মদিনা। আর আমাদের দেশে সাময়িক একটা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও তারপরে কি আমরা শান্তি মতো, আজকে আমি যেরকম মাঠে যেতে পারলাম না, ঈদের একটা ব্যাপার, এরকম তারাবির নামাজ ছিল, তাহলে মসজিদ, মন্দির, গির্জা সবাই কিন্তু এফেক্টেড। তো কি একটা রোগ যেটা ডিল করার কথা ডাক্তারদের, হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের, সেটা কেন এতগুলা পেশা এবং এতগুলা মানুষকে বিপদে ফেলে দিল এবং একটা বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তো ফাইনালি আমি শেষ করি, আমাদের পুলিশ ভাই হয়তো আরো ওনাদের পার্সপেক্টিভে বলবেন, আপনারাও বলবেন যে শিক্ষাটা কি। শিক্ষাটা হচ্ছে যে এই রোগটা এসে আমাদের কিন্তু সারা পৃথিবীর উন্নত, মধ্য উন্নত বা নিম্ন আয়ের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে পুরোপুরি একটা এক্সপোজড করে দিল। কি করে দিল? যে কার স্বাস্থ্য ব্যবস্থা কত স্ট্রং বলার সময় বলে। এখন কাজ করতে গিয়ে কি হলো, সবচেয়ে উন্নত দেশ ইউএসএ, তাদের মৃত্যু হার সবচেয়ে বেশি, 1 লাখ হয়ে যাবে হয়তো আগামীকাল। মৃত্যুই 1 লাখ। ওকে, তাহলে সারা পৃথিবীর 3/1 ভাগ এই উন্নত বিশ্ব, যেখানে হেলথ সিস্টেম তাদের মতো করে বলা হয় সর্বশ্রেষ্ঠ। আমরা যে বই পুস্তক পড়ি, আমরা যে জার্নাল পড়ি, আমি অনেকগুলো সোসাইটির মেম্বার হিসেবে রেগুলার প্রতি মাসে জার্নাল বের হয়, সেগুলো পড়ি। এই জার্নালগুলো কিন্তু পাবলিশড হয় এই ইউরোপ, আমেরিকা থেকেই। তো যারা জার্নাল লেখে, যারা রীতিমতো গবেষণা করে, আজকে আমাদের প্রোগ্রামটা তো ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, তাহলে রিসার্চ করতে গিয়ে আপনি জানেন যে একটা পেপার পাবলিকেশন করতে গেলে আপনার ল্যাবরেটরি সাপোর্ট লাগে, আপনার টাকা পয়সা লাগে, ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগে। তো যাদের আমরা বলি যে উন্নত বিশ্ব গবেষণায়, শিক্ষায়, টাকায় বা সমাজবদ্ধতায়, তাদের যে লিমিটেশন, এটা কিন্তু বের হয়ে গেল। তো আমাদের দেশে আমি আসি, যে আমাদের দেশে কি হলো, আমাদের দেশে এক্সপোজড হয়ে গেছে যে নতুন রোগের প্রাদুর্ভাব, এটা কিন্তু নির্ণয় করার জন্য যে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা, সেটা কিন্তু আমাদের নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। তারপর আমাদের চিকিৎসক এবং আমাদের স্বাস্থ্যকর্মীর কিন্তু অনেক স্বল্পতা। আপনারা জানেন যে গত 2 সপ্তাহ আগে খুব স্বল্প সময়ের মধ্যে 2000 ডাক্তারকে বিসিএস ওরা কোয়ালিফাই করেছিল বলে নেওয়া সম্ভব হয়েছে, নাহলে তো নেওয়া সম্ভব হতো না। তাহলে ম্যান পাওয়ার কিন্তু এই 2000 নেওয়ার পরেও কিন্তু এখনো ম্যান পাওয়ার কি বলে পোস্ট এখনো হয়তো 3 থেকে 4000 গভর্নমেন্ট পর্যায়ে পোস্ট এখনো ফাঁকা আছে, যেগুলো তৈরিকৃত পোস্ট, এমন না যে নতুন তৈরি করে হচ্ছে না, অলরেডি পোস্ট ক্রিয়েট করা আছে। এরপরে আসেন আমাদের ল্যাবরেটরি, যন্ত্রপাতি এবং হাসপাতালে আমাদের, আপনারা জানেন কি না আশ্চর্য হবেন, 17 কোটি মানুষের দেশে আইসিইউতে আপনার ভেন্টিলেটর নাকি 500। এটা কত স্কার্স, এটা কত কম, যে একটা এটা এক্সপোজড হতো না তো যদি এই রোগটা এত সিরিয়াসনেস না আসতো। তো এইগুলোই হচ্ছে আমাদের দেশের জন্য একটা লেসন, এটা লেসন বলবো, আপনার টাইটেলটা ঠিক দিয়েছেন যে এটা একটা উচিত শিক্ষা, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এটার গভীরতা আমি বললাম, এবং বিভিন্ন শ্রেণী পেশা কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা বললাম। করণীয় সম্বন্ধে আমি পরে বলবো, আমার মনে হয় আপনারা আলোচনায় অংশ নিতে পারেন, আলোচনা এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। অসাধারণ স্যার, দুর্দান্ত এবং দুর্দান্ত। আজকের আলোচনার মূলত
সামারিটা পেয়ে গিয়েছি এবং এখন আমরা এটাকে ব্যাখ্যা করে বড় করতে পারি। স্যারের কথাই পুরোপুরি একটা ধারণা আমরা পেয়েছি। তো আমি উম, রফিক ভাইয়ের কাছে যেতে চাই। স্যার অনেকগুলো পয়েন্ট এখানে নিয়ে আসছেন যে তিনি প্রথমে এই রোগের গভীরতা সম্পর্কে ধারণা দিয়েছেন এবং এই রোগে আসার ফলে যেখানে একটা রোগের জন্য ডাক্তার, হাসপাতাল এগুলোই হচ্ছে মূলত কেন্দ্র যেখানে মানুষ যাবে আহ, সুস্থতার জন্য এবং আহ, ডাক্তারের চিকিৎসা নেবে। কিন্তু এমন একটি রোগ, এমন একটি মহামারী যেটার সঙ্গে পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিদ থেকে শুরু করে তরুণ স্বেচ্ছাসেবী সবাই সম্পৃক্ত, সবার সঙ্গে সম্পৃক্ত। এবং এর ফলে আপনার আমাদের গার্মেন্টস কর্মীদের, তারপর পরিবহন, নির্মাণ শ্রমিক, দিনমজুর, কৃষি মজুর, পোল্ট্রি শিল্প থেকে শুরু করে সবকিছুই বন্ধ। এই এই ক্ষেত্রে যারা কাজ করে সবাই বেকার হয়ে পড়েছে, শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, অর্থের অঙ্কে সেটা বিশাল একটা লস বাংলাদেশের জন্য। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, স্কুল, কলেজ সবকিছু বন্ধ এবং ধর্ম পালন, মসজিদ মন্দির সবকিছু বন্ধ। এমন একটি সময়ে আমাদের পুলিশ বাহিনী দুর্দান্ত ভূমিকা রাখছে এই সময়। তো আমি রফিক ভাইয়ের কাছে জানতে চাই যে স্যার যেভাবে একটা লেসনের কথা বলেছেন এই রোগ আসার ফলে, ফ্রন্ট লাইনে থেকে পুলিশ বাহিনী যেভাবে যুদ্ধ করছে তারা অনেকে আক্রান্ত হচ্ছে, সে আক্রান্ত থেকে এবং অনেকে মারা গিয়েছেন। এখান থেকে পুলিশ বাহিনীর জন্য শিক্ষাটা কি, যে এখানে আহ, কি শিক্ষাটা পাচ্ছে আসলে আপনাদের, এই বিষয়ে একটু আপনি বলুন। ভাইয়া শুনতে পাচ্ছেন? সাদেক ভাই, ধন্যবাদ আপনাকে। কথা শোনা যাচ্ছে? জি, জি, প্লিজ। সাদেক ভাই, কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া, আপনি বলুন। জি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই শুনতে বিষয়টা পাচ্ছি। হচ্ছে যে শিক্ষার বিষয়টা হচ্ছে যে, আচ্ছা ধন্যবাদ। এটা এটা হচ্ছে যে শিক্ষার বিষয়টা হলো, ক্যালামিটি নিয়ে আসলে আমাদের দেশে প্রশিক্ষণে খুব একটা বিষয়বস্তু অন্তর্ভুক্ত মনে হয় খুব একটা করা হয় না। যে কোনো সংস্থার ক্ষেত্রে এটা হয়, আর দুর্যোগ মন্ত্রণালয়টা ছাড়া। তো বাংলাদেশ পুলিশের এই যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এবং এটা একটা আননোন, এটা হচ্ছে একটা অচেনা অজানা একটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো বা রুখে দেওয়া, এই কাজটা আমাদের প্রশিক্ষণ ম্যানুয়ালে নাই। আমাদের মাননীয় আইজিপি স্যার বিষয়টা বলছেন যে যেহেতু আমরা এই বিষয়ে প্রশিক্ষিত না, এবং এটা হচ্ছে ইনভিজিবল একটা এনিমি আমাদের, তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পরবর্তীতে সামনের সময় অন্য ন্যাচারাল যে সকল ক্যালামিটিস আছে, প্রাকৃতিক বিপর্যয় আছে, সেগুলো মোকাবেলা করার পাশাপাশি এই যে ভাইরাস জনিত বা ভাইরাস আসলে কি কি বিষয় আমাদেরকে নিতে হবে, সেটা আমাদের প্রশিক্ষণ ম্যানুয়ালে আমি মনে করি অন্তর্ভুক্ত করা সমীচীন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন পিপিই বিষয়টা আমাদের আগে জানা ছিল না, যে পিপিই বিষয়টা আসলে কি। এটা দেখা যায় মানুষ প্রথমে থেকে উচ্চারণ করা শুরু করলো পিপিআই। ওই পিপিআই হয়ে পাবলিক মনে করেছে আসলে এটা পিপিআই। পরে দেখা গেল যে না, এটা একটা গাউন টাইপের, এটার মধ্যে গগলস আছে, গ্লাভস আছে, এই সব জিনিস নিয়ে এমন একটা পোশাক আমরা পরি, যে পোশাকটা মূলত ডাক্তাররা পরেন বিভিন্ন অপারেশনের সময় আমরা দেখি। তো এই একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ পুলিশ এই বিষয়টা খেয়াল, যে এই যে ভাইরাস যেটা আমাদের উন্নত বা আমাদের মতো যেই মধ্যবিত্ত উন্নয়নের দেশ আছে, সেখানে এই ধরনের ভাইরাস যদি একবার সংক্রমণ ঘটে, সেইখান থেকে বের হয়ে আসা কঠিন। কারণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক পরিধান করবেন, করা হচ্ছে না সেটা আপনারা মিডিয়াতে দেখছেন। তারা এই দায়িত্বটাকে এনফোর্স করছে পুলিশের সাথে অন্যান্য বাহিনী, সশস্ত্র বাহিনী, জেলা প্রশাসন, তারা সবাই চেষ্টা করছেন মানুষকে এই বিষয়টা বোঝানোর জন্য। জায়গায় সফলতা আছে, কিছু ব্যর্থ যে নাই সেটাও বলা যাবে না। কারণ
একটা সমাজ তার সংস্কৃতি, তার মূল্যবোধ দিয়ে আমাদের মানুষ মনে হয় রফিক ভাইয়ের নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। রফিক ভাই আসলে আমরা আবারও ওনার কথা শুনবো। তার আগে একটু জেবিন এবং ইশতিয়াকের কাছে যাই, যে আজকে ডক্টর গোলাম আজম স্যারের কথা থেকে এবং রফিক ভাইয়ের যে কথাগুলো শুনলেন, সেখানে আপনাদের কি কোনো কিছু সংযুক্ত করার হ্যাঁ সুযোগ আছে? সাদেক ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, রফিক ভাই আসছেন, আমরা তাহলে রফিক ভাইয়ের কথা শুনে পরে আপনাদের কাছে আসছি। জি ভাই, আসলে শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট আছেন, এটা হচ্ছে সিলেট জেলায় প্রবেশ করার, এটাকে বলে শেরপুর টোল প্লাজা। আপনারা যারা সিলেট শহরে আসতে চান, মানে এই যে মহাসড়ক দিয়ে ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক দিয়ে যদি আসতে চান, এখানে ঢোকার জায়গায় সেখানে মানুষকে আমরা দাঁড়িয়ে চেকপোস্ট আমরা নিজেরাও গিয়েছি, গিয়ে দেখছি যে আমাদের ফোর্স অফিসার কাজ করছে, মানুষকে বোঝাচ্ছে যারা মালামাল নিয়ে আসছে সরকারি পরিপত্র অনুযায়ী যারা যেতে পারবে, ট্রাকের অনুমতি আছে, কাভার্ড ভ্যানের অনুমতি আছে, মালামাল সহ যাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যাবে, কাঁচা বাজার নিয়ে যাবে, কৃষি পণ্য নিয়ে যাবে। বিষয় হচ্ছে ট্রাকের মধ্যে মানুষ, উপরে ট্রাক, ওই ট্রাকের মধ্যে মানুষ শুয়ে আসতেছে, 20 জন 50 জন করে শুয়ে চলে আসছে। যখন চেক করি তখন দেখা হচ্ছে ট্রাকের তো অনুমতি সরকারের দেয়া আছে। এখন এই জায়গাতে এই মানুষটাকে যখন আমরা সব সময় পারাও যাচ্ছে না, যে জায়গায় আমরা পরে আপনার ওই প্রহারা চৌকির ব্যবস্থা করলাম, করে আমরা মানুষকে চেক করার চেষ্টা করলাম যে না তারা আমাদের চেয়ে বুদ্ধিমান হয়ে যাচ্ছে, আমরা একটু চেষ্টা করে দেখি। পরে দেখলাম তাদেরকে যখন আটকিয়ে দিলাম তখন তারা বললো যে স্যার এটা আমাদের ভুল হয়ে গেছে। আসলে বিষয়টাতে ভুলেন না, এখন হচ্ছে সচেতনতা। আর এর পাশাপাশি একটা বিষয় আছে, যে মানুষগুলো আসছিল তারা আসলে নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, রুটি রোজগারের বিষয় আছে। তাদের সচেতনার চেয়ে তাদের পেটের খিদাটা গুরুত্বপূর্ণ। যদিও সরকারের বিভিন্ন ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছেন, তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো পৌঁছে। এই যে মানুষগুলো তাদের তাগিদে আসলে ছুটিটা ঠিক আসলে মানবিক দিক। তো এরকম কিছু বিষয়ও আছে যেটা আসলে আইন প্রয়োগ করা এই সব জায়গায় খুব কঠিন। মানবিক বিষয়টা খেয়াল রাখতে হয়, কারণ সবকিছুর পরে হচ্ছে আমরা মানুষ, তারপরে হচ্ছে আমার পরিচয়, আমরা আসলে কে কি করি না করি এই পরিচয়টা পর। তো এই জায়গা থেকে এখন আরেকটা হচ্ছে যে শুরুতেই বলেছিলাম যে আমাদের যারা বাংলাদেশ পুলিশের যারা কাজ করছে বা আমাদের সাথে যারা অন্যরা যারা কাজ করছেন, প্রিপেয়ারনেস আগে থেকে আমাদের ওইভাবে আসলে ছিল না, কারণ আমাদের হয়তো ধারণা ছিল না যে করোনা ভাইরাস এই অবস্থায় পৌঁছবে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, মানুষ তো সচেতন হচ্ছে না। তো এই আতঙ্ক থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। এই আতঙ্ক থেকে বেঁচে থাকতে পারলেই আমাদের একটা সুন্দর সমাজ আমরা পাবো। এবং আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস মনে করি, এই অন্ধকারের গণাগটা একসময় কেটে যাবে, আমরা সূর্যের আলো দেখব, আমরা সেই আলোতে আবার সুন্দর করে এদেশের সকল মানুষকে নিয়ে আনন্দ উৎসবে ফিরে যেতে পারবো। এটা হচ্ছে আমার একটা দৃঢ় প্রত্যাশা। কারণ মেঘ দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এর আড়ালে অবশ্যই সূর্য আছে। এই সূর্যটাই আমরা চাই, যে এই সূর্য এসে আমাদেরকে আলোকিত করে দিবে। ধন্যবাদ সাথে। থ্যাংক ইউ রফিক ভাইয়া, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আমরা আহ, জানলাম যে পুলিশ বাহিনীর কি সীমাবদ্ধতা ছিল সেই বিষয়ে। আমি এই গোলাম আজম স্যার এবং রফিক ভাইয়ের কথার মধ্যে আহ, নাসরিন জেবিন নাসরিন জেবিন কি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, ওনাকে দেখা যাচ্ছে না। ইশতিয়াক আহমেদ হৃদয়, যে এখানে আপনার কোনো কিছু যুক্ত করার আছে কিনা, যে দুইজনের কথা থেকে সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ সাদেক ভাইয়া। আমি একটু ডাক্তার মহোদয়ের কাছে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আমাদের প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর যে হার সেটা বাড়ছে। আমরা যদি বৈশ্বিক আবার চিন্তা করি যে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে
রাশিয়া অথবা আমরা যদি লন্ডনের কথা চিন্তা করি অথবা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের কথা চিন্তা করি, আমরা সেই পর্যায়ে এখনো যাইনি। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে মহামারী চলছে সেটা আরো প্রকট আকার ধারণ করবে বলে বলে আমার মনে হচ্ছে। তো স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে পেশায় আছেন সেই পেশায় আপনারা যতটুকু শ্রম দিচ্ছেন সেটা সারা সারা জীবন পুরো জাতি মনে রাখবে আপনাদেরকে, এবং প্রত্যেকে মন থেকে সেলুট জানাবে। তো স্যার, আমাদের বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য বা আমাদের সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে এই মহামারীর যে প্রভাব সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, যে স্বাস্থ্য খাত রয়েছে, সেটা কি আদৌ কতটুকু সাপোর্ট দেওয়ার মতো বা কতটুকু পারবে বলে মনে হয় আপনার স্যার, আমাদের বর্তমান যে স্বাস্থ্য খাত রয়েছে আমাদের বাংলাদেশে? স্যার, আপনার মাইকটা মিউট করা স্যার। ওকে, এখন শোনা যাচ্ছে? জি হ্যাঁ, জি স্যার। তাহলে কিন্তু এটা আমাদের আজকে আলোচনার পরবর্তী অংশটাই আপনি হয়তো ইনিশিয়েট করলেন। এটা হচ্ছে যে উত্তরণের উপায় বা ফিউচার প্ল্যান জি কি। জি, এইটা আমরা এই জায়গায় আমরা যাব। আমি তার আগে ইশতিয়াকের কাছে জানতে চাইছিলাম মূলত এখানে কোনো সুসংযুক্তি আছে কিনা। ওই টপিকে স্যার আমরা যাব, আমাদের গঠনমূলক আলোচনা হবে সেই জায়গায়। আচ্ছা, আমি এখানে আমি আমার মনে করি অলরেডি 11টা 15 বাজে। তো 11টা 15 বাজলে আমাকে কিন্তু 11:30 মধ্যে শেষ করতে হবে। তো আমি জি, এর মধ্যে আমরা শেষ করে দেব। জি ফিউচার স্যার, ওনার প্রশ্নটা তবে তার সঙ্গে বর্তমানে আমি আরেকটা যুক্ত করি। জি স্যার, একবারে আরেকটা আমি যুক্ত বলে করি ফেলবো এই নাকি প্রশ্নের সঙ্গে। বর্তমানের সাথে ফিউচার মিলে? হ্যাঁ স্যার, এই প্রশ্ন ইশতিয়াকের এই প্রশ্নের সঙ্গে আমি আরেকটা যুক্ত করি আপনার সঙ্গে, হ্যাঁ তারপর আপনি প্লিজ। বলেন। যে হ্যাঁ আপনি আপনার প্রথম বক্তব্যে বলেছেন যে নতুন রোগের এরকম মহামারী প্রাদুর্ভাব সম্পর্কে ধারণা দেওয়ার মতো, পূর্ব ধারণা দেওয়ার মতো বাংলাদেশে সেরকম কোনো টিম নেই বা এরকম কোনো ব্যবস্থা নেই, আপনি বলেছেন। এবং সেরকম ম্যান পাওয়ারও নেই এই এই মোকাবেলার জন্য, এবং ইনফ্রাস্ট্রাকচার হাসপাতাল নেই। ব্যবস্থাপনা হাসপাতাল ব্যবস্থাপনা এবং আদার্স বিষয়গুলো নেই। সেই বিষয়গুলো যেহেতু পূর্ব ধারণা দেওয়ার মতো কোনো গবেষক টিম বা মনে করেন 1 বছর 2 বছর বা তার 6 মাস 5 মাস আগে যদি একটু অ্যালার্ট দেওয়া হয়, যেমন আবহাওয়া যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন কিন্তু অ্যালার্মিং দেওয়া হয়, সেই জিনিসটা কিন্তু মহামারীর ক্ষেত্রে নেই। অন্যান্য দেশে অনেক দেশে সেটা আছে। কারণ মহামারী তো নতুন না, মহামারী আরো বহু আগে, বহু প্রাচীন কাল থেকে আমরা কলেরা, প্লেগ, স্প্যানিশ ফ্লুর মতো অনেক কিছু, ইবোলা, সার্স এগুলো পেয়েছি। তো সেরকম টিম থাকা দরকার। এটা নাই বলে কিন্তু আজকে পুলিশ বাহিনী তাদের প্রস্তুতি নিতে পারে নাই এবং তারা আক্রান্ত হচ্ছে। কারণ এই ধারণাটা আসতে হবে প্রথমত ডাক্তারদের এবং বিশেষজ্ঞ টিম থেকে। এই ধারণাটা ওখান থেকে আসতে হবে। তো সেই জায়গা থেকে স্যার আপনি কথা বললেন যে জি, তাহলে আমাদের এখানে কি কি প্রস্তুতি দরকার এবং আগামীতে বাংলাদেশের জন্য আহ, কি দরকার, কি করণীয়, এই বিষয়ে স্যার আপনি বলুন। এরপর আমরা রফিক ভাইয়ের কাছে যাব। ধন্যবাদ। আবার আমি প্রত্যেক এই যে ঘটনাগুলো যখন পৃথিবীতে ঘটে, পৃথিবীর ইতিহাস 2000 সালে আমরা আছি, 2000 সালই ধরি, তার আগেরটা যাক, কত শতকগুলাতে দেখা যাচ্ছে কাকতালীয় ভাবে প্রতি শতকে একটা করে বড় বড় অসুখ এসছে, যেখানে আমাদের প্লেগ আসছে, কলেরা এসছে, এরপরে লাস্টে স্প্যানিশ ফ্লু। তো এখানেও প্রায় 5 লাখের মতো লোক নাকি তখন লস করেছে আমরা। আচ্ছা, বুঝলাম যে এগুলা 100 বছর আগে আমাদের প্রযুক্তি, আমাদের জ্ঞান বিজ্ঞান, আমাদের সামাজিক সংগঠন, আমাদের জাতিসংঘ, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনোটাই ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ ইমিডিয়েট পরেই স্প্যানিশ ফ্লু হওয়ার পরে যখন জাতিসংঘ একটা স্ট্রাকচারে রূপ নিতে যায়, কারণ আপনার আলটিমেট কিন্তু ইউএন কন্ট্রোল করে WHO কে, বা যে কোনো ফ্রেম এটা আসে কিন্তু আপনার একটা সেন্ট্রাল বডি যদি ফুল ফাংশনিং হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল, এবং রাষ্ট্র কাঠামোগুলো ঠিকমতো এই অর্গানাইজড করে একটা আমব্রেলার নিচে আসবে সেটা পারেনি। আমরা মানব জাতির জন্য একটা বড় শিক্ষা আবার আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে মানুষ বুঝলো যে না, এরকম অনৈক্য করে হবে না, আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে মানব জাতিকে বাঁচানোর জন্য। তখন শত্রু মিত্র ডান বাম সব মিলে কিন্তু উত্তর পূর্ব সব মিলে একসাথে বসে এই যে জাতিসংঘ এবং পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো আমাদের মেডিকেল শিক্ষা এবং মেডিকেল আবিষ্কারগুলা এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক বলেন, এক্স-রে ইমেজিং, আলট্রাসোনোগ্রাম, এই যে মলিকুলার ডায়াগনোসিস, PCR, এগুলো কিন্তু খুব বেশি দিন না।
আমার বয়স 52 এবং হিসাব করলে দেখা যাবে যেগুলো আসছে 65 বছর আগে বা বড় 70 বছর আগে। তাহলে 70 বছর আগে পৃথিবীতে কোনো স্ট্রাকচার ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, কিচ্ছু ছিল না। তো ওই সময় প্যান্ডেমিক গুলো কিভাবে রক্ষা পেয়েছে বা এগুলা ইয়েস আমাদের বেশি লস করতে হয়েছে, বেশি লস করতে। সেই অঙ্কে আমরা আশা করি এখন যেহেতু আমরা বেশি সিভিলাইজড, বেশি অর্গানাইজড, বেশি শিক্ষিত, তাহলে আমরা এরপরও কিন্তু আমাদের অলরেডি লস হয়ে গেছে 3.5 লাখ। তাহলে যদি আমাদের ওই শিক্ষাগুলা বর্তমান শিক্ষাগুলো না থাকতো, বর্তমান ফ্রেমওয়ার্ক না থাকতো, তাহলে এই মুহূর্তে আমাদের কি 20 লাখ মৃত্যু হইতো না? আপনি চিন্তা করতে পারেন। তাহলে আমাদের এখন আসেন যে অসুখ সম্বন্ধে আমাদের যে আমাদের ডাক্তার পড়তে গিয়ে কিন্তু আমাদের সব সাবজেক্টে একটু একটু করে পড়তে হয়। এই যে ওনাদের পুলিশের ক্ষেত্রে আমাদের জুরিসপ্রুডেন্স একটা সাবজেক্ট আছে, আমরা মেডিকেল সার্টিফিকেট দিয়ে ওনারা ওইভাবে তদন্ত করে মামলা রুজু করে। তাহলে আমাদের জুরিসও পড়তে হয়, এপিডেমিওলজি পড়তে হয়, আমাদের ফার্মেসি পড়তে হয়, আমাদের ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, হিউম্যান বডি অ্যানাটমি, এবং ফাইনালি আমরা ফার্মাসিউটিক্যাল পড়ে আমরা ওষুধ লিখি। কিন্তু আমাদের রোগ কিভাবে হয়? রোগ আমরা দুইটা গ্রস ভাবে ভাগ করি। একটা হচ্ছে যে কমিউনিকেবল বা ইনফেকশাস ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, তারপরে ফ্যাট বা লিপিড মেটাবলিজম, এগুলো। তো পৃথিবী কিন্তু কনসার্ন হয় মূলত কমিউনিকেবল ডিজিজের এই নিয়ে, প্যান্ডেমিসিটি নিয়ে। কারণ সারা পৃথিবী আপনি দেখেন ফ্যাটি লিভার ডিজিজ, এটা যারা ফ্যাট বেশি তাদের ফ্যাটি লিভার, ডায়াবেটিস কোনো অঞ্চলে বেশি কোনো অঞ্চলে কম। তো সেগুলোর আবার সুদূর প্রসারী চিকিৎসা, রোগটাও সুদূর প্রসারী, ওষুধপত্র সুদূর প্রসারী, ওরা ইমিডিয়েট কোনো এরকম হয় না। সেখানে পুলিশ বাহিনীর কোনো দরকার নেই। আমি ডায়াবেটিস ম্যানেজ করার জন্য আমার পুলিশের তো কোনো দরকার নেই, আর্মির কোনো দরকার নেই, তাই না? কিন্তু এই একটা অসুখ, এটা একদম নতুন। কিরকম? যে আমরা রোগের কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা 3টা জিনিস মাথায় রেখে আমাদের পড়ানো হয়েছে, শেখানো হয়েছে। একটা হচ্ছে যে ডিজিজ বা জীবাণু যেটা, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট অথবা আপনার ফাঙ্গাস, এগুলো হলো রোগ জীবাণু। আর এটার একটা ভেক্টর থাকতে পারে, ক্যারিয়ার। যেরকম ডেঙ্গি যে হয়, ডেঙ্গি ভাইরাস, কিন্তু এটাকে ক্যারি করে কিন্তু একটা মশা, সে মশাকে মানুষকে কামড়ায়। তাহলে মানুষ, রোগ জীবাণু এবং প্রকৃতি, এই 3টা মিলে কিন্তু ডিজিজের অ্যাসোসিয়েশন হয়। এটাই আমরা জানতাম। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে হিউম্যান টু হিউম্যান কোনো ভেক্টর নাই, এবং প্রকৃতি বা পরিবেশের কোনো ইনফ্লুয়েন্স, যেটা মনে করা হচ্ছিল গরম দেশে হবে না, তারপরে তাদের আগে বিসিজি ভ্যাকসিন নেওয়া আছে তাদের হবে না, কিচ্ছু মানলো না। তাহলে কি প্রবলেমটা কি? কনভেনশনাল যে আমাদের কনসেপ্ট বা বিশ্বাস বা যে লেখাপড়া, সেটা কিন্তু ফেল মেরে গেল। কিভাবে? যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এবং উইথ ক্লোজ ভিসিনিটি উইদিন 3 feet, মানে একই ঘরে স্বামী স্ত্রী বা বাচ্চা কাছে থাকবে, সেটাও বলা করা যাচ্ছে না। তো এত বড় এটা ক্যালামিটি, এটা তো আমাদের বই পুস্তকে ছিল না। আর পুলিশ ভাইয়েরা ওনারা বলেন যে ওনাদের ট্রেনিং ম্যানুয়ালে কেন থাকবে এটা, কারণ এটা ডাক্তারদেরই ছিল না, আর অন্য পেশার লোকদের মধ্যে কিভাবে দেবো আমরা? তাহলে আমরা যে লেসনটা পেয়ে গেলাম, এটা নিয়ে বর্তমানে আমাদের সেক্রেটারি সাহেব যে একটা প্রসঙ্গ তুলেন, যে বর্তমানে এটা সিভিয়ারিটি কত এবং এটা উত্তরণের কোনো এই মুহূর্তে আমাদের কি করণীয়, সেটা হচ্ছে আপনি দেখেন ইতিমধ্যেই ইউরোপ, পূর্ব এশিয়া, চায়না, গতকালকে দেখলাম থাইল্যান্ডে ওদের 0 নিউ কেস, মানে ইনসিডেন্স 0 হয়ে গেছে। তাহলে আফটার 5 month যদি 0 হয়, বাংলাদেশ কত মান্থে আছে? মাত্র 2.5 মাসে আছে। কিন্তু আমরা ধরলে 8 মার্চে যখন ধরা পড়লো, সেই হিসাবে মার্চ, এপ্রিল, মে, আমরা হয়তো 2.5 বা 3.25 মাসের মধ্যে আমরা আছি। তাহলে 5 month যদি লাগে উইথ ম্যাক্সিমাম প্রিকশন, এই যে চায়নাতে এবং থাইল্যান্ডে গতকালকে নাকি নীল আসছে ওদের, তাহলে আমাদের সামনে কতদিন? যদি আমরা সবচেয়ে ম্যাক্সিমাম জনগণকে কন্ট্রোলে রেখে আমরা এই স্বাস্থ্য সচেতনতা এগুলো মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো আর another 2 to 3 months, আল্লাহর রহমতে এটা হয়তো আমাদের কমে যেতে পারে। তাহলে আগামী ঈদ, কোরবানি ঈদ পর্যন্ত হয়তো আমাদের মানে বোঝা যাচ্ছে না যে কি হবে এটা। আর সিরিয়াসনেস শুনলে তো ভয় লাগে যে আমেরিকা, কানাডা, ইউরোপ, ইউকের মতো দেশ, ফ্রান্স, ইটালি, তারা কিন্তু হাজারে হাজারে প্রতিদিন তাদের লস করতে হয়েছে। আমাদের সংখ্যা অনেক কম। তো এটা আসলে এখনো এই মুহূর্তে
আমি মিস্টার কে বলছি, সেক্রেটারি যিনি হৃদয়, যে এটা আসলে অ্যাজিউম করা যাচ্ছে না যে এটা কোন দিকে যাও। আমরা হয়তো একটা পিকে আছি, পিক থেকে এটা ডেক্লাইন হওয়ারই কথা। হ্যাঁ, আমি আশাবাদী, আমি অ্যাজ এ হিউম্যান বিং, নট এজ এ ডক্টর, এবং আমার বয়স অনুযায়ী আমার যে ম্যাচুরিটি, আমি দর্শন সেটা বলবো যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার সৃষ্টি সেরা মানব জাতিকে একবারে শেষ করবেন না, কষ্টও দেবেন না বেশি দিন। এটা একটা লেসন হচ্ছে আমাদের কোন এক কারণে। তো সেটা কারণ ওই যে আগের যে প্যান্ডেমিক গুলো হয়েছে 400 বছর আগে, 300 বছর আগে, ওগুলো থামলো কিভাবে? তখন কি ডাক্তারি ছিল? তখন কি কোনো সিস্টেম ছিল? তাহলে ওগুলো যদি থেমে থাকে উইথ এ হিউজ ডেথ টোল, তাহলে হোয়াই নট অ্যাট দ্য কারেন্ট টাইম? তো এটা ফিলোসফি। কিন্তু সায়েন্স কি বলে? সায়েন্স হচ্ছে যে আমাদের মেজার নিতে হবে সমন্বিতভাবে, ডাক্তার স্বাস্থ্যকর্মীর সাথে আমাদের বাহিনীর ভাইরা ওনারা জীবন উৎসর্গ করে। টোটাল ডাক্তার হয়তো মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 8 কি 10 জন, কিন্তু পুলিশ ভাইরা কিন্তু মারা গেছে 15 জন। কারণ কি, ওই যে যখন ট্রাকের কাভারটা উঠায় দেখে যে ভিতরে মানুষ, তখন একটা লোকটা হাসি দিল, সে কিন্তু ডিরেক্ট এক্সপোজড হয়ে গেল। আরেকটা বললাম যে আমরা তো ডাক্তার, আমরা ফ্রন্ট ফাইটার, আমি ক্রেডিট নিচ্ছি না, সেটা হচ্ছে যে আমরা তো একটু খেতে পারি, মানে আমরা একটা ছাদের নিচে বসে কাজ করি, তো আমাদের হয়তো নিউট্রিশনটা মেনটেন হচ্ছে। কিন্তু যে পুলিশটা রাস্তায় ডিউটি করতেছেন, পুলিশ অফিসার যাকে কন্ট্রোল করতেছে, উনি তো ঠিক মতো খেতেও পারেন না। উনি রোজার মাসে হয়তো রোজা রেখে কি লেবুর রস খাবেন আর কি আদা রস খাবেন, তাহলে ওনার ইমিউনিটি নাই, যে কারণে উনি দ্রুত এফেক্টেড হয়ে উনি একটা ফাইনাল কালমিনেশন হচ্ছে ব্যাড আউটকাম, যেটা ডেথ আমরা বলি। তাহলে দেখেন আমাদের, আমি একটা সামারি বক্তব্য দিয়ে শেষ করি একবারেই, সেটা হচ্ছে যে প্রতিটি ঘটনার একটা কিন্তু ইতিবাচক দিকও থাকে। 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ 30 লাখ মানুষ দরবার কিন্তু স্বাধীনতা পেয়েছি আমরা। মায়ের পেটে বাচ্চা 9 মাস থাকে, তারপরে যখন ডেলিভারিটা হয় যে কষ্টটা হয়, মা কিন্তু মারাও যায় অনেক সময়, মাতৃমৃত্যু। তারপরে কিন্তু যখন বাচ্চাটা কোলে আসে মা কিন্তু হাসে। তা আমরা একটা লেবারে আছি, কষ্টে আছি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবী। এই লেবার পেইন্ট আমাদের কেটে যাবে, আমাদের একটা ডেথ টোল যাবে, কে কখন আক্রান্ত হবে বলা যাচ্ছে না। সাবধানতা অবলম্বন করতে হবে, সেটার মাধ্যমে আমাদের এটা উত্তরণ ঘটবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ করণীয় কি? ভবিষ্যৎ করণীয় হচ্ছে এটাই যে এই ম্যান টু ম্যান ট্রান্সমিশন, হিউম্যান ট্রান্সমিশন, যেখানে কোনো ভেক্টর নাই, মশা নাই, কোনো অন্য কোনো ওয়ে নাই, ডিরেক্ট হাঁচি কাশির মাধ্যমে ঢুকে যায়। সেই ক্ষেত্রে আমাদের সাবধানতা নেওয়ার জন্য আমাদের কতগুলো কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যেটা আমাদের আইডিসিআর, এটা তো ইনস্টিটিউট অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, যেটা আমাদের মহাখালীতে, ওনাদের স্পেকট্রাম বাড়াতে হবে। স্পেকট্রাম কিরকম, যে একটা ডিজিজ আসলো কিনা সেটা সেটা কি বলে আপনার অ্যাজিউম করতে, সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকার জন্য তো WHO আমাদের, ওনারা তো কানেক্টেড থাকেন। কিন্তু যখন যুদ্ধ লেগে যাবে, ইমিডিয়েট আমাদের কমব্যাট করার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরি, এবং সেই ল্যাবরেটরি চালাতে গেলে স্বাস্থ্যকর্মী লাগবে, ল্যাবের লোক লাগবে, মেশিনের পিছনে যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, সেটা তো আমাদের রেডি থাকতে হবে। এবং আমরা ডাক্তাররা দুটা কাজই করি, আমরা ল্যাবও চালাই, আমরা ওষুধও লিখি। তাহলে আমাদের একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু দুই ভাবে চালিত হয়, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা, আর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা। আমি পরের অংশটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। স্বাস্থ্য সেবা দেই আমি ডাক্তার, আমি একজন ফিজিশিয়ান, রোগী দেখে রোগ ধরে আমি ওষুধ লিখি। কিন্তু আপনাকে একটা যদি হালকা উদাহরণ দেই, যে শাহবাগের নিচে যে রেস্টুরেন্ট গুলো আছে, আমরা অনেকে খেতে যাই, ওখানে সকালবেলা 7-8 জন লোক খেতে বসছে। খেতে বসে দেখা যায় বলতেছে এই তাদের খাবার দাও, আমাদের কাজ আছে। তো খাবার আসে না, টেবিলে খাবার আসে না। তো এই বেটা বাবুর্চিকে ডেকে নিয়ে এসো। এই বাবুর্চি কি ব্যাপার, খাবার দিচ্ছ না কেন? বলে স্যার চুপ আছে, সে ভয়ও পাচ্ছে, অনেক লোক ভিড় হয়ে গেছে, বাবুর্চি আবার ভালো রান্না করে, এই জন্য ভিড় বেশি। তো বলে তুমি খাবার দিচ্ছ না কেন? তো একবার, দুইবার, তিনবার পরে বলে, স্যার আমাকে যদি ম্যানেজার বাজার করে না দেয়, আর ম্যানেজারকে যদি হোটেলের মালিক টাকা না দেয়, তাহলে স্যার টাকা দেয় নেই বলে ম্যানেজার বাজার করে নেই, আর আমি স্যার কিভাবে রান্না করব? এই যে উদাহরণটা দিলাম, যে আমি ডক্টর, আমাকে আপনি যদি ইকুইপড না করেন, আমাকে যদি ফ্যাসিলিটি না দেন, আমার যদি বাজেট না থাকে, ঠিক আছে, ম্যান পাওয়ার শর্ত আছে, এখনো আছে, 2000 নিয়োগ দেওয়ার পরেও এখনো আছে, তাহলে ওই বাবুর্চির মতো অবস্থা আমার না? আমি কি মার খাওয়া ছাড়া কোনো উপায় আছে? এই জন্য ডাক্তাররা মার খাচ্ছে। কিন্তু পাবলিক তো এটা বুঝে না। তাহলে স্বাস্থ্য সেবা আমরা দেই, স্বাস্থ্য ব্যবস্থাপনাটা কোথায়? এই যে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব শুনতেছেন, আপনার অথরিটিকে আপনিও দেবেন এই ইনপুটটা।
আপনাদের আমি জানার লিমিটেশন আছে, প্রত্যেক সেক্টরে আমাদের অব্যবস্থাপনা, বিশেষ করে হেলথে আমাদের তো আমাদের নেকেট করে দিয়ে যাচ্ছে এই ভাইরাসটা, যে আমাদের কোথায় আছি আমরা, স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের একদম সাব অপটিমাল। তো এটা আমাদের দেশে তোমরা বের হয়ে গেল, পাশাপাশি এটা উন্নত বিশ্বেও কিন্তু এক্সপোজ হয়ে গেল। যে আমেরিকাতে কি অবস্থা, আসলে আমেরিকা স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি চিন্তা করেন, আমেরিকাতে কিন্তু পুঁজিবাদী দেশ হিসেবে ওদের কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এটা কিন্তু আমেরিকাতেও পেইড, মানে যার টাকা বেশি সে ভালো সার্ভিস পায়, আর যার টাকা নেই বা সস্তা যেটা, সেখানে কিন্তু গরিবরা ঠিকমতো চিকিৎসা পায় না। এটা হলো আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থা। তাহলে আমি কতগুলো আশার কথাও বলবো, নিরাশা হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে স্বাস্থ্য সংক্রান্তই। যেরকম আমরা এসডিজি, এমডিজি আমরা অর্জন করেছি, মাইলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটা আমরা কিন্তু বড় একটা ক্রেডিবিলিটি হচ্ছে, আমরা আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, এবং একসময় শিশুরা খরবকায় খাটো থাকতো, তাদেরকে আমরা ভালো খাবার দিয়ে এখন ওইটা দূর হয়ে গেছে। তাহলে আমাদের গড় আয়ু, আমাদের ইপিআই যেটা খুবই সাকসেসফুল একটা প্রোগ্রাম, তা গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এর মাধ্যমে আমরা এমডিজি অর্জন করেছি। তাহলে আমাদের সামনে আছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, 2030 সালের মধ্যে অর্জন করতে হবে। স্বাস্থ্যের প্যারামিটারগুলো আমাদের ধরে রাখতে হবে, বাড়াতে হবে। আমাদের কিন্তু আছে, ব্যবস্থাপনাটা সঠিক করলে হবে। কিরকম, আমাদের মনে করেন টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, মেডিকেল কলেজ, বারডেম, পিজি, ঢাকা মেডিকেল, এগুলো টার্সিয়ারি বলে সর্বোচ্চ। তারপরে আমাদের আছে জেলা লেভেলে আমাদের হাসপাতাল আছে, এখন জেলা লেভেলে মেডিকেল কলেজও হয়ে গেছে অনেকগুলোই। তারপরে আমাদের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা আছে, এরপরে আছে আমাদের ইউনিয়ন সাব সেন্টার, এরপরে আছে কমিউনিটি আমাদের সেন্টার। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ভালো। তাহলে স্বাস্থ্য শিক্ষার জন্য, স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা রেডি। স্বাস্থ্য ব্যবস্থাপনাটা আপনি এনশিওর করেন। আপনি ডাক্তারকে নিয়োগ দিয়ে ডাক্তার কেন থাকে না, সেটা তো স্বাস্থ্য ব্যবস্থাপনার সমস্যা। আমি এটাই বলবো, ঠিক আছে। একজন পুলিশ, এই যে পুলিশ ভাইকে বলতেছি, আপনি থানায় তাকে পদায়ন করার পরে তার সম্ভব যে স্টেশন লিভ করবে উইদাউট ইউর নলেজ? তাহলে ডাক্তার কিভাবে কেন লিভ করে? ডাক্তারদের আমাদের নিজস্ব সমালোচনা করারও দরকার আছে। পাশাপাশি আমি বলবো স্বাস্থ্য ব্যবস্থাপনা, এটা উইথ ডিউ রেসপেক্ট টু অল লেভেল। কারণ একজন ডাক্তার কিন্তু এমবিবিএস পাস করার পর বিসিএস দিয়ে সে ফার্স্ট ক্লাস অফিসার হয়ে যায়, আপনি তাকে কি ফ্যাসিলিটি থানা লেভেলে দিতে পারেন? অথচ একজন ম্যাজিস্ট্রেটকে আপনি গাড়ি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। এটা ইন্টার ডিপার্টমেন্ট কম্প্যারিজনে যে বলতেছি, পুলিশ ভাইদের প্রথম নিয়োগটা হয় এএসপি, অ্যাডিশনাল এসপি। একজন অ্যাডিশনাল এসপি ডিস্ট্রিক্ট লেভেলে পদায়ন হয়, কেন থানায় পদায়ন হয় না কেন? আর থানায় যদি ভবিষ্যতে হয় কোনোদিন, থানায় একজন এএসপি আর একজন এই যে 13 জন মেডিকেল অফিসার, এই মেডিকেল অফিসার রিক্সা করে যায়, ভ্যানে করে যায়। অতএব যে আপনার অনেকে জয়েনই করতে চাচ্ছে না, আবার অনেকে যারা জয়েন করতেছে তারাও ওই টেন্ডেন্সি খুঁজে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের ডাক্তারদের কিন্তু ডিউটি 24 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, সকাল দুপুর রাত। যে রাত করে সে পরের দিন সকালে কেন যাবে অফিসে? এবং আপনি যদি সকালে রাউন্ডে গিয়ে হাজির তাকে অ্যাবসেন্ট করে দেন, আপনাকে বুঝতে হবে তো এই ডাক্তার কেন নাই। আবার আমাদের পোস্ট গ্রাজুয়েট এফসিপিএস এমডি করার জন্য ঢাকায় আসতে হয়। আচ্ছা, এগুলা তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি আমাদের ম্যান পাওয়ার যে জায়গাগুলোতে গ্যাপ আছে, শুধু ডাক্তার না, আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং আমাদের মেশিন চালানোর জন্য পিছনে যে লোকগুলো লাগে, যেরকম একটা পিসিআর, একটা কথাটা খুব পপুলার হয়ে গেছে। পিসিআর কিন্তু মোস্ট কমপ্লিকেটেড একটা ল্যাবরেটরি টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা করতে গেলে এক্সপার্টাইজ লাগে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ডের নলেজ লাগে। আমাদের কোর্স কারিকুলামে তো অত ডিটেলস ল্যাবরেটরি নাই। তাহলে আমাদের কোর্স কারিকুলাম ওই জায়গাগুলোতে শেখাতে হবে যে ডাক্তার করবে নাকি বা ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রির গ্রাজুয়েটরা এখানে নিয়োগ পাবে। তাহলে আমাদের এইগুলা কিন্তু চোখ খুলে দিয়ে গেল। সেই জন্য আমি বলছি যে আমাদের হতাশ হওয়ারও খুব একটা কারণ নাই, যেহেতু অলরেডি আমাদের বিল্ডিং করা আছে ইউনিয়ন পর্যায়ে, এবং আমাদের কমিউনিটি মেডিকেল সেন্টার যেগুলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান একটা ওনার ড্রিম প্রজেক্ট, এটা মেন পাওয়ার লোকজন নিয়োগ দেওয়া আছে। তাহলে সেইগুলাকে আমাদের ইকুইপ করতে হবে। আর পাশাপাশি একটা বড় বিপদ কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা একটু বলি আমি। স্বাস্থ্য সংক্রান্ত বললাম তো, সেটা হচ্ছে বাংলাদেশে অলরেডি প্রায় 3 কোটি লোক কিন্তু দারিদ্র সীমার নিচে বা এরকম। অ্যাজিউম করা হচ্ছে আগামী 2 বছর পর, 2 বছরের মধ্যে এই অঙ্কটা হয়ে যাবে 5 কোটি, বিকজ অফ দ্য সো মেনি ন্যাচারাল ডিজাস্টার। রিসেন্টলি যেটা আমপান আসলো সেটাও, এবং প্রতি বছরই তো আমপান আসতেই পারে। কিন্তু
আমাদের এই যে 3 থেকে 5 কোটি দরিদ্র মানুষ মানে যে দারিদ্র্য সীমার নিচে যাবে, এটার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ফাইনালি যেটা বলতে চাচ্ছি, ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এটা 2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু ইউএন মিটিং এ সিগনেচার করে আসছেন। গত বছরও এটা আবার পুনরায় সিগনেচার করে আসছেন। তাহলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ যে সমস্ত দেশে আছে, অর্থাৎ জনগণের 5টা যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 6 নম্বর আমরা নিরাপত্তা বলি, তাহলে এই যে 5টা মৌলিককে কিন্তু সার্বজনীন করতে হবে। বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন কিনা, মাত্র 1/3 প্রায় 35% হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য, বাকি 65 থেকে 70% প্রাইভেট। আপনার আউট অফ পকেট মানি, অর্থাৎ রোগ সংক্রান্ত চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার কিন্তু দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, কারণ সরকারি পর্যায়ে ওই রকম চিকিৎসা আমাদের হয় না। হৃদরোগের একটা অপারেশন, একটা স্টেন্টিং করা, একটা অপারেশন করা, কারণ মানুষের গড় হয়ে বাড়াতে অসুখও বেড়ে গেছে। ক্যান্সারের চিকিৎসা করতে গেলে ক্যান্সারের ওষুধ কেনা। তাহলে সরকারি পর্যায়ে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সার্বজনীন স্বাস্থ্য সেবা, এটা সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ভালো, ওনার সাথে ওনার এই হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা ডিজি অফিস আমাদের নিয়ন্ত্রণ করে, মন্ত্রণালয় তদারকি করে। সেই জায়গাটাতে একটু ডাইনামিক, সাহসী, সৎ বাজেট স্যাংশন করবেন আশা করি গভর্নমেন্ট। সে বাজেটটাকে আমাদের গরিব দেশ হিসেবে, তারপরে কারণ গরিব দেশ আপনি দেখেন ভিয়েতনাম, তারপরে ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভুটান, আমাদের কাছাকাছি, এরা কিন্তু খুব ভালো মতো কোভিড নিয়ন্ত্রণ করতে পেরেছে, বিকজ ওদের এই কাভারেজ সিস্টেমটা ভালো। কিউবা ওইদিকে দূরে। তাহলে আমাদের যদি আমরা একটা কল্যাণ রাষ্ট্র যেটাকে বলে, মানে ওয়েলফেয়ার স্টেটে কিন্তু খাদ্য, বাসস্থান, তারপরে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টাকে আপনাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। আমাদের এত বড় বড় প্রাইভেট হসপিটাল আমরা চাই না, প্রাইভেট থাকুক, কিন্তু আমেরিকার মতো তো আমেরিকা এক্সপোজড হয়ে গেছে, নেকেড হয়ে গেছে, ওদের ধনীদের চিকিৎসা করতে গিয়ে গরিবদের কোনো সার্বজনীন চিকিৎসা ওরা দাঁড় করাতে পারেনি। তাহলে আমাদের উইথ লিমিটেড রিসোর্স আমাদের দক্ষ ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি, এবং আমরা যারা ডাক্তার আছে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, সেবাটাকে দিতে গেলে ব্যবস্থাপনা লাগবে, সেটা আমি বলতে যাচ্ছি। এবং এটার মাধ্যমে আমরা এটা রেমেডি বা উত্তরণ ঘটাতে পারি, যাতে ভবিষ্যতে কোনো দুর্যোগ আসলে আমরা বিভিন্ন বাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করে মানুষকে সেবা দিতে পারি। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে এসেছেন এবং যেগুলো খুবই শিক্ষণীয়, এবং আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল না। অবশ্যই আমাদের দর্শকরা উপভোগ করছেন, এই বিষয়গুলো জানছেন আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন দরকার এবং কি করণীয় রয়েছে। সর্বশেষ যে বিষয়টি মূলত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলো অবশ্যই রাষ্ট্রের ব্যবস্থাপনায় নিয়ে আসা উচিত। কল্যাণ রাষ্ট্রের জন্য এটা করণীয়। আমরা যদি কল্যাণ রাষ্ট্র চাই, মূলত স্বাস্থ্য ব্যবস্থায় যে বিষয়টি স্যার ফোকাস করেছেন সেটি সবকিছু আমাদের আছে। আমাদের অবকাঠামোগত বিষয়গুলো হয়ে গেছে বিভাগীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু সঠিক ব্যবস্থাপনা আমাদের নেই। এই ব্যবস্থাপনার জায়গা থেকে মূলত প্রশ্ন। এবং আরেকটা বিষয় হলো যে এরকম মহামারী যদি সামনে আসে, আমরা এখনো আগামী 6 মাস পরে বা 1 বছর পরে কি মহামারী আসছে সেটা নিয়ে আমরা কোনো গবেষণা করছি কিনা, এটা কিন্তু বড় ধরনের প্রশ্ন। এটা হচ্ছে কিনা আমার জানি না, সেটা আইডিসিআর হচ্ছে কিনা বা আদার্স আইসিপিআর আমাদের গবেষণাতে জানে কিনা আমার জানা নেই। গবেষণা আমাদের সেই জায়গা থেকে বাজেট অনেক কম, গবেষণা হচ্ছে না। আমাদের যেখানে হওয়ার কথা, আপনাদের সংগঠনের নাম তো ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, গবেষণা, কিন্তু গবেষণার ব্যাপারে আমরা অনেক শিখেছি, অনেক, বিকজ উই আর নট এনকারেজড, উই আর নট গেট ফিডব্যাক ইন রিটার্ন। আমি যে রিসার্চ করবো, হ্যাঁ, ফিডব্যাক কিন্তু দুইটা চাই, প্রত্যেক হিউম্যান বিং দুইটা ফিডব্যাক চায়, ঠিক আছে? কিভাবে থেকে স্যার আমরা এনকারেজ করার জন্য, হ্যাঁ, হয় তার হচ্ছে যে ইন টার্মস অফ মানি, অথবা ইন টার্মস অফ তার আপগ্রেডেশন অফ পজিশন এবং সামাজিক স্বীকৃতি। আমি ভালো কাজ করে যদি টাকাও না পাই, সম্মানও না পাই,
তাহলে তো আমি এনকারেজ হই না। আমাদের সোসাইটিতে এটা কিন্তু অনেক লিমিটেড। আমি কতগুলো কাজ করে আপনাদের সাথে হয়তো নেক্সট টাইম আমি শেয়ার করব। তো আজকের প্রসঙ্গে এটা বলবো যে রিসার্চ আমাদের জি স্যার, ইনশাআল্লাহ অনেক আমরা দুর্বলতা, শুনবো। সেটাও ওই ইনফ্রাস্ট্রাকচারের সাথে রিলেটেড, ব্যবস্থাপনার সাথে রিলেটেড। ধন্যবাদ। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, এই বিষয়গুলোতে আমরা রফিক ভাইয়ের কাছে যেতে চাই যে যেভাবে আপনার একজন বিসিএস ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুবিধাগুলো দেওয়া হয়, সেরকম হেলথ যারা হেলথ থেকে বিসিএস হয় তাদের কিন্তু তারা যেমন ভ্যানে রিক্সা করে হাসপাতালে যায়, থানা পর্যায়ে অনেকে থাকেন। মূলত এখানে আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের অনেক অবহেলা হয় এই দেশে, আমাদের মতো দেশগুলোতে। এখন রফিক ভাই সেই জায়গা থেকে কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সঠিক না হওয়ার ফলেই কি আইন শৃঙ্খলার মধ্যে একটা বিরাট আকারে প্রভাব পড়ছে না? আপনি কি মনে করেন? আপনার সর্বশেষ বক্তব্য আমরা শুনতে চাই, এবং আর করণীয় কি বলে প্রয়োজন মনে করেন আপনি আমাদের এই মহামারীর মতো বিষয়গুলো মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার মতো আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয় রয়েছে, সে বিষয়টা আপনি বলবেন সংক্ষেপে। হ্যাঁ প্রথমেই আপনাকে আমি জালালউদ্দিন রুমির একটা কবিতার লাইন বলতে ভাই, আপনি যাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? শিওর স্যার, ভাই অবশ্যই sure। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জালালউদ্দিন রুমির একটা কবিতার লাইন আছে, এটা হচ্ছে যে ডোন্ট রেজ ইউর ভয়েস, রাদার রেজ ইউর ওয়ার্ডস, ইটস নট থান্ডার দ্যাট গ্রোস ফ্লাওয়ার, রাদার রেইন। বিষয়টা হলো যে আমরা সবসময় তো আওয়াজ দেই, সেই আওয়াজের জায়গা ছেড়ে আমাদেরকে নীরবে নিভৃতে কাজ করতে হবে। মানুষের সরকারের যতগুলো সংস্থা আছে, যারা মানুষকে সেবা দিচ্ছে, তারা প্রত্যেককেই অত্যন্ত দায়িত্বশীলতার সাথে মানবিক দৃষ্টিভঙ্গি সামনে রেখে বজায় রেখেই মানুষকে নাগরিক সেবা দিতে। তো বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতের এই যে একটা আইন শৃঙ্খলার উপরে কি প্রভাবটা হলো এখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পুলিশের একটা কাজ হচ্ছে সব করোনা কেন্দ্রিক। আমাদের অপারেশনাল কাজগুলো হয়তো কিছু কমে গিয়েছে, কিন্তু করোনা কেন্দ্রিক অনেক কাজ আছে। এই কাজের মধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন লাশ দাফন, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মানুষকে সচেতন করা, এই সকল জায়গার ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণে পুলিশ ভূমিকা রাখছে। তো আমাদের যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে, সেই কাজগুলোতে কিছুটা আসলে ব্যাঘাত ঘটছে না, সেটা বলার আসলে কোনো সুযোগ নাই। কারণ যেহেতু আমরা একটা ইনভিজিবল একটা এনিমির সাথে ফাইট করছি, সকল সময় মনের মধ্যে ভয় কাজ করছে যে আসলে এটা কখন কাকে আক্রান্ত করে। যেহেতু আমাদের এই বিষয়ে প্রশিক্ষণ নাই, বা আগের প্রি নলেজটাও আমাদের নাই যে কি করতে হবে, এই জন্য আসলে অনেকটা আন্দাজ থেকেই আমাদের সামনে যাওয়া। আর আমাদের ডাক্তার ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন যে পুলিশের যেভাবে আক্রান্ত হচ্ছে, সে ডিউটি করছে 12 ঘন্টার নিচে কোনো পুলিশের ডিউটি নাই। এই যে 8 থেকে 12 ঘন্টা ডিউটি করছে, সে কখন ভিটামিন সি খাবে তার কাছে থাকতে হবে। ডিউটিতে যাওয়ার সময় তো সে সব জিনিস নিয়ে যেতে পারছে না। আবার যখন করছে এখান থেকে বাসায়ও আসতে পারছে না। যদি আসতে না পারে, এখানে তার ভিটামিন সি খাওয়ার, অন্যান্য যে সকল মানে ইমিউনিটি স্ট্রং করার জন্য যে সকল জিনিস খাট, সেগুলো হাতের কাছে সকল সময় পাওয়া যাচ্ছে। তো এই কারণে হয়তোবা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস মনে করি যে করণীয়টা হচ্ছে বাংলাদেশ পুলিশের এখন যেই ট্রেনিং ম্যানুয়ালটা হবে বিভিন্ন প্রশিক্ষণে, এই ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য করণীয় কি হতে পারে, এটার জন্য আমাদের স্বাস্থ্য
অধিদপ্তরের সাথে অবশ্যই আমাদের ডাক্তার ভাইদের সাথে কথা বলে যে কি কি হতে পারে, কারণ এখন এমন একটা সময়, একযোগে কাজ করার সময় আমরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছি মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। তো একসাথে কাজ করার জন্য আমাদের আরো কিছু সমন্বয় দরকার, যে প্রত্যেক মানুষের কাজ করতে গেলে তার কিছু মানে অজ্ঞতাবশত কিছু ভুল হয়ে যায়, সেই ভুলগুলোকে মিনিমাইজ করার জন্য রাষ্ট্রের স্বার্থে এবং সমাজের স্বার্থে একসাথে কাজ করা দরকার। যে আমরা কে কতটুকু কোন দিকে কাজ করলে কাজটা সুন্দর হবে, রাষ্ট্রের কম লস হবে এবং রাষ্ট্র বেশি বেনিফিট পাবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদের জনসাধারণকে আর একটু নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। কারণ মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে, আপনি এখনো যদি বিভিন্ন বাজার শপিং মলে যান, দেখবেন যে সকল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সকল পরিপত্রে স্বাস্থ্যবিধির কথা যেগুলো বলা আছে সেগুলোকে তারা তোয়াক্কাই করছেন। তো এতে করে কি হচ্ছে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ তাদেরকে বোঝানোর জন্য এক সেকশন আছে যে সে মনে করে এই ধরনের কোনো জিনিস নাই, এটা কোথায় থেকে আসলো, এটা থাকার কথা না। আরেক শ্রেণী মনে করতেছে যে না, এটা শহরে আছে, এটা গ্রামে আসার কোনো সুযোগ নেই। এখন এবং আরেকটা শ্রেণী হচ্ছে, আমাদের ডাক্তার ভাই সুন্দর কথা বলছেন, যে আমাদের যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমরা ধর্ম পালনে আসলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা, পেগুড়ায় আমরা যেতেও পারছি না সাময়িক একটা সমস্যার কারণে। তো এই জায়গাতে হচ্ছে মানুষকে যখন বোঝানো হয় যে আপনি সরকারের যে পরিপত্র প্রথমে ছিল জুমার নামাজে 10 জন এবং অন্যান্য জামাতের নামাজে 5 জন করে পড়বেন, সেই জায়গায় মানে শত শত লোক যাচ্ছে, বলছে যে আমরা মসজিদে মারা যাব, আমরা এখান থেকে যাব না। এখন এখানে কার করুণা আছে, কে এটাকে ক্যারি করছে, আমরা কিন্তু কেউ জানি না। এখন আমার যখন একজন সদস্য গেল, একটা টিম গেল, গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, আবার যদি এখানে তাদেরকে খুব জোরাজোরি করে, তারা কি বলবে যে তারা ধর্ম বিদ্বেষী। কাজ করা মানে এখানে দুইটা জিনিস কাজ করতে হবে, তাদের মনেও ধর্মানুভূতিতেও আঘাত দেওয়া যাবে না, রাষ্ট্রের যে আইন কানুন বিধিবিধান আছে সেইটাও তাকে মেনে চলতে হবে। এখন এই জায়গায় পুলিশ কাজ করবে কোথায়, একটা গ্যাপের মধ্যে পড়লো। তো এই জায়গায় আমাদের যেটা করণীয়, আমাদের নির্দেশনা ছিল এই, যতটুকু সম্ভব মানুষকে বুঝিয়ে শুনিয়ে যে আপনারা নামাজ পড়বেন, যেহেতু আমরা সৌদি আরবকেই আমাদের পীঠস্থান মনে করছি, মক্কা মদিনাকে, তো এখানে যেহেতু আমাদের মসজিদ বন্ধ আছে, সেই কথাটা দিয়ে আমরা বুঝিয়ে শুনিয়ে যতটুকু পেরেছি তাদেরকে আমাদের যাতে স্বাস্থ্যবিধি মানে সেই ব্যবস্থাটা করেছে। রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি বলেন। আপনি কি শেষ করেছেন ভাইয়া? নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। না, আমি শেষ করেছি। আর আমি 1 মিনিট বলে নেই, আপনাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে কাজগুলো করছে সেই কাজের অবশ্যই প্রশংসা করতে হবে। কারণ মানুষকে সচেতনতার পাশাপাশি ইয়াং জেনারেশন সহ যারা মানুষকে সবাইকে যে একটা সুযোগ করে দিচ্ছে এবং মানুষকে সেন্সিটাইজ করছে, আমি মনে করি সামনের দিনগুলোতে তারা আরো ভালো কাজ করবে। ধন্যবাদ সাদেক ভাই। অনেক ধন্যবাদ রফিক ভাই, এবং অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডক্টর গোলাম আজম স্যারকে। আমি সর্বশেষ আমাদের পর্যবেক্ষক হিসেবে ছিলেন ইশতিয়াক আহমেদ হৃদয়, তার কাছে একটু যেতে চাই। তিনি সর্বশেষ আপনাদের বক্তব্য থেকে তার তার বক্তব্যটা কি হয় এবং তিনি কি বলেন সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ইশতিয়াক। ধন্যবাদ জানাচ্ছি সাদেক ভাইকে। আর হচ্ছে আমি একটু ডাক্তার মোহাম্মদ গোলাম আজম স্যারের কাছে জানতে চাচ্ছি, বা আমার মনে হয় স্যার আমার সাথে একটু একমত হবেন ব্যাপারটি নিয়ে, যে যেটি স্যারের একটি কথায় স্পষ্ট হয়ে এসেছে, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের যে কিছু অব্যবস্থাপনা রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে ঢাকা মেডিকেল কলেজের মতো একটা জায়গায় মাত্র 10টি আইসিইউ থাকে সারা বাংলাদেশের মানুষজন, যেখানে সর্বশেষ
আশ্রয়স্থল হিসেবে, চিকিৎসা কেন্দ্র হিসেবে যে জায়গাটাতে আসে সেখানে মাত্র 10টি আইসিইউ থাকে। আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে হ্যালো, হ্যাঁ স্যার স্টেপ ওনার মনে হয় প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি আমি একটু বলতে থাকি, উনি লাইন পেতে পেতে একটা কথা বলবো আর কি, শেয়ার করবো, কারণ আমাদের এডিশনাল এসপি ভাই সাথে আছেন। তো আমি আমার ফিলোসফিটা আমার একবার মনে হলো, আমি মনে করেন ঢাকা কলেজে ঢাকা মেডিকেল পড়ে আমি ঢাকাতে প্রায় 37 বছর ধরে আছি। তো এই যে আমি শাহবাগ মোড় কেন্দ্রিক কিন্তু আমার চাকরি এবং পড়াশোনা, চাকরি প্রায় 35 ইয়ার্স। তো শাহবাগ মোড়ে সবসময় কিন্তু পুলিশ থাকে। তো আমি চিন্তা করি, আচ্ছা এই পুলিশ তো আমাদের দেশের লোক, এরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমারই ভাই, আমাদের আত্মীয়, আমার আত্মীয় স্বজনের মধ্যে পুলিশ আছে, কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন বন্ধু বান্ধব অনেকে আছে। তো আমি আমার বিবেককে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুলিশ কি আইন প্রয়োগকারী নাকি রক্ষাকারী? আমাদের মিডিয়াতে লেখে পুলিশ রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজটা করলেন। তা আমি আমার বিবেককে বললাম, এটা তো ভুল, এটা ভুল। আইন রক্ষা করবে জনগণ, প্রয়োগ করবে হচ্ছে বাহিনী। ভাই কথা ঠিক কিনা? রফিক ভাই শুনতে পাচ্ছেন? তো আমাদের দেশে এই যে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু পুলিশ না। পুলিশ কেন আইন রক্ষা করবে? পুলিশ আইন প্রয়োগ করবে, রক্ষা করবে জনগণ, আমি, আপনি। তা আমরা যদি আইনের রক্ষা না করি, আমি রাস্তাতে পার হতে গেলে সিগন্যাল বাতি মানতে হবে, আইনটা রক্ষা করলাম আমি। আর যখন আমি আইনটা ভাঙবো, পুলিশ এসে প্রয়োগ করবে, তাহলে পুলিশকে আইন রক্ষাকারী বাহিনী কেন বলা হয়? নো, দে আর আইন প্রয়োগকারী বাহিনী। যেরকম উদাহরণ দিই, আমি ডাক্তার, একটা অ্যান্টিবায়োটিক, আমি অ্যান্টিবায়োটিকের রক্ষা করবো না প্রয়োগ করব? আমি ডাক্তার, বলেন তো, আমি অ্যান্টিবায়োটিক রক্ষা করবো না প্রয়োগ করব? তাহলে আইন রক্ষা করবে কে? জনগণ, প্রয়োগ করবে পুলিশ। ভাই আমি ঠিক আছে কিনা? রফিক ভাই হাসতেছেন। তাহলে এই যে সচেতনতা, এই রোগটা মানে দূর করার একমাত্র উপায় হচ্ছে জনগণ। কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই, ল্যাবরেটরি এই পিসিআর টেস্ট করতে হাজার হাজার টাকা গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট এটাও এখনো অ্যাপ্রুভাল পাচ্ছে না। তাহলে আপনি জনগণ যদি একটু সচেতন হয়, যেটা আইনটা রক্ষা করে, তাহলে রক্ষা করলে কিন্তু আমাদের পুলিশ বাহিনী ভাইদের কিন্তু প্রয়োগ করতে হয় না। অ্যান্টিবায়োটিক হাতে আমি বসে থাকলে আমি রক্ষাকারী ডাক্তার, অ্যান্টিবায়োটিক আমাকে প্রয়োগ করতে হলে না আমি সঠিক ডাক্তার। ভাই আমি ঠিক আছি না? তো আমি এটাও বলবো যে জনসচেতনতা, এটা যদি মানুষের না হয়, ইমোশনাল হয় যে আমাকে বাজারে যেতেই হবে, ঈদের বাজার করতে হবে, মসজিদে না গেলে, আরে ভাই এতদিন শুনে আসছি যে গায়ে গা দাঁড়ায় এই ইমামের পিছনে দাঁড়াইতে হয়, কনসেপ্ট ভুল হয়ে চেঞ্জ হয়ে গেল না? মক্কা মদিনা বন্ধ হবে, এটা মুসলমান হিসেবে জীবনে চিন্তা করছি আমরা? আমেরিকা অ্যাটাক করলেও তো বন্ধ হবে না, এটাই তো জানি। যদি কোনোদিন এরকম হয়, কি অ্যাটাক করছে দেখা যায়? তাহলে কেন এই 5 দিন কারফিউ ঈদের মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফে, এবং মুসলমান নাকি কোনো মিছিল বের করছে কোনো জায়গায় এর জন্য? তা আল্লাহর আমার দুনিয়ার ভাই, তাহলে ভাই আপনি পাবলিক, আপনার বিবেক, আপনি কেন প্রয়োগ করেন না? খালি কেন পুলিশ এসে আপনাকে আটকাতে হবে? খালি কেন আপনাকে আর্মি এসে আটকাতে হবে? তারাও তো হিউম্যান বিং, তাদের তো পরিবার আছে। তা আপনি কি তাদেরকে এক্সস্টেড করতেছেন কেন? 8 ঘন্টার বেশি শ্রমনীতিতে ডিউটি করা নিষেধ, এটা আমাদের পুলিশ বাহিনীকে কেন 12 ঘন্টা ডিউটি দেওয়া হচ্ছে? ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় মেসেজটা আমি বলতে পারছি আর কি। থ্যাংক ইউ। রফিক ভাই কিছু বলবেন এই প্রসঙ্গে? 1 মিনিট বলি। আমাদের ডাক্তার ভাই খুব সুন্দর কথা বলছে। এটা আসলে আপনারা নিজেরাও অনেক সময় মিডিয়াতে পড়েছেন, দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলছেন অনেক জায়গায় যে পুলিশের কোনো কর্মঘণ্টা নাই। এই বিষয়টা নিয়ে আমাদের আসলে কোনো ইয়েও নাই, কারণ আসলে কাউকে না কাউকে কষ্টটা করে নিতে হয়। আর পুলিশের সার্ভিস নেচারটা হচ্ছে এই ধরনের, রাতের 12টা 1টার সময় যদি আমাকে কল দিয়ে বলে যে স্যার এখানে একটা সমস্যা, যদি আমার আন্ডার কমান্ড এটা না পারে, আমাকে সেখানে যেতে হচ্ছে। সো আমি কিন্তু বলতে পারছি না যে ভাই এখন আমি যেতে পারবো, কিন্তু রাত 12টা বাজে। তো আর বিষয় যে সচেতনতার বিষয়, যে জিনিসটা উনি বলছেন, এই বিষয়টা আমি একটু বলি। এক লোক লন্ডন থেকে আসছেন, উনি এসে 14 দিন কোয়ারেন্টাইনে ছিলেন,
হাজি ক্যাম্পের এখানে। সিলেটে আসার পরে উনি গাড়ি নিয়ে বের হয়েছেন, ফ্যামিলি সব মানুষ নিয়ে নুহাটা যাচ্ছেন, আমরা আটকালাম, ভাই কই যাবেন, গাড়ি থেকে নেমে তাই করা বলুক সালাম দিয়ে বলেন ভাই অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে যাই না। এখন অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে সে যায় না, এই বিষয়টা আমরা কিভাবে অ্যাড্রেস করব? এটা তো তার সচেতনতার বিষয়। তাকে সরকার প্রজ্ঞাপন দিয়ে বলছেন, জেলা লকডাউন করা হয়েছে প্রত্যেকটা জেলা পর্যায়ক্রমে, এই বিষয়গুলো বলছেন। তখন আমরা গাড়িটা ঘুরিয়ে দিয়ে বললাম যে ভাই সে যদি আমরা বেঁচে থাকি, যদি দেখা হয় আপনার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে যায়, আজকে আপনারা ফিরাই দিলাম। উনি গাড়ি ঘুরিয়ে খুব কষ্টে চলে গেলেন, কিন্তু বললেন যে এই ধরনের ব্যবহার কিন্তু পৃথিবীর কোথাও নাই। এখন আপনি বুঝেন যে আমি তাকে কত সুন্দর করে রাষ্ট্রের যে আইনটা সুন্দর করে তাকে প্রয়োগ করার জন্য তাকেও সচেষ্ট করলাম, আমিও নিজে সুন্দরভাবে করে দিলাম, কিন্তু তার মনের কষ্টটা কিন্তু দূর হয়নি, সে শ্বশুর বাড়িতে যেতে পারলো না। আরেকটা উদাহরণ হচ্ছে, এক লোক মাংস কিনতে এসছে সুনামগঞ্জ থেকে, আপনার সিলেটে আসছে সে মাংস কিনতে, তার বাবা অসুস্থ, মাংস খাবে। তো সুনামগঞ্জ একটা জেলা শহর, সেখানে তো মাংস আছে, সে সিলেটে আসতে হবে। এই যুক্তিটা সে আমাদেরকে বুঝাতে পারে নাই। কিন্তু পরের কথা হলো যে স্যার আমি যদি না যেতে পারি, আমার বাবা যদি মাংসটা না খেয়ে মারা যায়, তখন কিন্তু আমি কলঙ্কিত সন্তান হিসাবেই থাকবো। এই যুক্তিকতাটা কি? বিষয় হচ্ছে মানুষকে সচেতন হতে হবে। এটা একটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক এন্ড, তো মানুষকে ইন্ট্রিনসিকলি ফিল করতে হবে ফ্রম ইনওয়ার্ড, ইনার ফিলিংস, যে রাষ্ট্র সমাজ যখন বিভিন্ন সময় আমাদেরকে কিছু বিষয় বিধিনিষেধ করে, সেইটা আমাদেরকে সুন্দরভাবে মেনে চলতে হবে। মানার কারণ হচ্ছে যদি মানি আমি রাষ্ট্র এবং সমাজের উপকার করলাম এবং নিজে ভালো থাকলাম। এই ফিলিংসটা যখন মানুষের আসবে, তখনই আমরা যে কোনো ধরনের মহামারী, যে কোনো ধরনের বৈশ্বিক সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি উত্তরণ ঘটাতে পারবো। এবং কোনো মানুষের এখন যে যে আমাদের যে কাজের পরিধি বেড়ে গিয়েছে, সে লোড হয়তো কিছুটা কমবে, এই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। যদি কিছু বলা থাকে এমনিতে বলতে পারো, শেষ পর্যায়ে শেষ করে দিতে। আচ্ছা, আমি অনেক বেশি দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে আমার ইশতিয়াক, ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, আমি বাইরে ছিলাম, বাসায় গিয়ে দেন হচ্ছে পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হয়েছে। তা আমি আমার মনে হয় আমার তাহলে যে আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো। দুজন অতিথি যারা আছেন তারা হয়তো বা অনেক সময় স্বল্পতার মধ্যে আছেন। তা আমি যেটা বলার চেষ্টা করছিলাম তখন, যে আমাদের স্বাস্থ্য খাতের আহ, যথেষ্ট চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এই প্যান্ডামিকটাকে প্রতিরোধ করার জন্য, করোনার যে মহামারী চলছে সেটাকে প্রতিরোধ করার জন্য। বাট তারপরেও কিছু অব্যবস্থাপনা আছে, যেটা হচ্ছে আমাদের ডাক্তার স্যার বলেছেন, এবং আমি স্যারের সাথে আহ, একটু সুর মিলিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে ঢাকা মেডিকেল রয়েছে, সে ঢাকা মেডিকেল মানুষের চিকিৎসা ক্ষেত্রে সর্বশেষ একটা জায়গা, সারা দেশ থেকে মানুষজন আসে। ঠিক এই জায়গাটাতে করোনার যখন এই মহামারী চলছে, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে, আমি যতদূর জানি ঢাকা মেডিকেল কলেজে শুধুমাত্র 10টি মাত্র আইসিইউ রয়েছে। কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সূর্য সেন হলের একজন আবাসিক শিক্ষার্থী, রাফি ছেলেটার নাম, সে প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিল। শ্বাসকষ্টে ভোগা অবস্থায় সে একটি আইসিইউ চাচ্ছিল। আমাদের ডাকসু থেকে চেষ্টা করা হয়েছিল, আর বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে চেষ্টা করা হয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই সেটা আইসিইউটা ম্যানেজ হয়নি। এবং সেটা একমাত্র কারণ হচ্ছে আইসিইউ স্বল্পতা। আমার মনে হয় ডাক্তার মহোদয় আমার সাথে একমত হবেন যে আমাদের যে আইসিইউর যে স্বল্পতা রয়েছে বাংলাদেশে, সেটি বর্তমান এই সময়টাতে অবশ্যই অবশ্যই সেটার সংখ্যাটাকে বাড়াতে হবে। এটার যে সংখ্যা সেটাকে অনেক উঁচু পর্যায়ে উন্নীত ওই যে করতে হবে। বাবুর্চিকে বাজারটা কে করে দেবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বাবুর্চি তো খুব ভালো রান্না করে, ভিড়ও আছে, এক্স্যাক্টলি। সকালে গ্রাহক আছে, ডিমান্ড আছে। আরেকটা হলে বাবুর্চি মার খাইতো তো, আপনি বলেন ক্ষুধা পেটে আপনি মার খাবেন না? তো এই হলো ব্যবস্থাপনার কথাটা আমি বলছি। আপনারা ইয়াং জেনারেশন, আপনারা এই দেশের নেতৃত্ব একসময় নেবেন, সচিব হবেন, মন্ত্রী হবেন। তো আপনারা এখন থেকেই একটা, এই যে খুব ভালো একটা কাজ, যে ডিইউআরএস, ডিবেটিং সোসাইটিও আছে আপনাদের, কালচারাল সোসাইটি আছে, আপনার রিসার্চ সোসাইটি, ভেরি গুড। আমাদেরকে ডেকেছেন, সম্মানিত করেছেন। আমাদের পুলিশ ভাই এএসপি সাহেব, উনি খুব লার্নেড, ওনার বক্তব্য আমি বুঝতে পারলাম। এবং আমি মনে করি আমাদের আন্ত ডিপার্টমেন্ট, যে পুলিশ ডাক্তার কে গাড়ি পাবে না পাবে, আমি আসলে বলতে চাই না এটা। ডাক্তাররা পেশাগতভাবেই, পুলিশ এবং ডাক্তার দুইজনে কিন্তু একটা সমাজের ডাক্তার পুলিশ, আর রোগের ডাক্তার হচ্ছে আমরা। ঠিক আছে, দুইটাই কিন্তু এক ধরনের মাস পিপল নিয়ে কাজ করতে হয়। এবং এখানে আমাদের কিন্তু টাইম লিমিট নাই, মধ্যরাতে আমারও ফোন আসে, আমাদেরও এই তো, অথচ কেউ কেউ একটু বেশি প্রিভিলেজড এই সোসাইটি। তো
তো ওইগুলা না হয়ে আমাদের যদি সাহসী, দেশপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী অনেক পরিশ্রম করে যাচ্ছেন, অনেক ভালো কিছু আগাচ্ছিলাম আমরা, ব্রিজ হচ্ছিল, আমাদের মেট্রো রেল হচ্ছিল, পদ্মা সেতু হচ্ছিল, এখন ওগুলো কি হবে সেটা একটা আছে। পাশাপাশি সৎ দক্ষ সচিব, ভালো নেতৃত্ব, এবং আপনারা ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন, আপনারা লেখেন, আপনার ডিবেটে এরকম কথাবার্তা বলার মতো লোক নিয়ে আসেন, ওনারা হয়তো আমাদের আরো ভালো বলবেন, এটা গঠনমূলক আমরা সমাজের দিকে আগাই। আমাদের কিন্তু আশা ভালো, আমাদের ম্যান পাওয়ারের মধ্যে আমাদের কর্মযোগ্য, আমাদের ইয়াং জেনারেশনের ফোর্সটা বেশি। ইউরোপে কিন্তু ইয়াং লোক নাই, খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তা আমরা তো অনেক, আমাদের পোটেনশিয়াল আছে সামনে আগানের। ওকে, অনেক রাত হয়ে যাচ্ছে তো না? অনেক ধন্যবাদ স্যার। এবং আমরা আজকে মূলত যে বিষয়টা নির্ধারণ করেছিলাম সেটা হচ্ছে আপনার কোভিড-19 এর সময় আমরা কোভিড-19 এর সময় কি শিক্ষা পেয়েছি এবং আগামীতে কি করণীয় রয়েছে বাংলাদেশের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ পর্যন্ত। এবং দুইজন গুরুত্বপূর্ণ আলোচক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ডক্টর গোলাম আজম স্যার এবং সিলেটের এডিশনাল এসপি রফিকুল ইসলাম ভাই, এবং অসাধারণ বক্তব্য দিয়েছেন দুজনই, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হয়েছেন যারা আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। অনেকে কমেন্ট করেছেন, আমরা সময়ের স্বল্পতার কারণে কমেন্টগুলোর উত্তর এখন দিতে চাচ্ছি না। আগামীতে আপনারা যুক্ত থাকবেন। তবে আজকের যে বিষয়গুলো থেকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে যে আমরা মহামারী যখন আসে তখন সেই বিষয়গুলো আমরা জানতে পারি না, পূর্ব থেকে ধারণা আমাদের নেই। সেরকম প্রাদুর্ভাব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের দীর্ঘকালীন যে প্রস্তুতির টিম দরকার এবং গবেষক টিম দরকার সেটা আমাদের নেই। সেই টিম দরকার আমাদের বাংলাদেশে। যেমন ওয়েদারের যেরকম একটা পূর্ব ধারণা দেওয়া হয়, সেরকমই একটা টিম অবশ্যই আমাদের দক্ষ টিম দরকার, এবং সেটা অবশ্যই ওয়ান হেলথ নীতিতে হওয়া দরকার, সমন্বয় হওয়া দরকার। সেখানে বিভিন্ন স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সেক্টরে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, অর্থনীতিবিদ এবং সাংবাদিক, সংবাদকর্মী, সব বিভাগ থেকে মানুষ নিয়ে এরকম একটা টিম গঠন করা দরকার, গবেষক নিয়ে, যারা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের মহামারী মোকাবেলায় পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করবে। এবং এখানে আরেকটি বিষয় ফোকাস পেয়েছে গোলাম আজম স্যারের কাছ থেকে, সেটি হচ্ছে ব্যবস্থাপনার অভাব। আমাদের সবকিছুই আছে, আমরা এমডিজি অর্জন করেছি, আমাদের মৃত্যু হার কমেছে, গড়ায়ু বেড়েছে, শিশু মৃত্যুর হার বেড়েছে, মাতৃ মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, কিন্তু আমাদের এখন সামনে হচ্ছে এসডিজি, এবং এটার জন্যই টেকসই উন্নয়ন, মানে এই জায়গাতে আমাদের দুর্বলতা। কারণ আমরা ব্যবস্থাপনার সংকটের কারণেই মূলত আমরা অনেক কিছু অর্জন করতে ব্যর্থ হব। তো ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ব্যবস্থাপনা থাকে তাহলে এই যে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে আইসিইউ মাত্র ভেন্টিলেটর মাত্র 10টা আইসিইউতে, এগুলো আসলে স্যার যেটা বললেন যে স্যার বললেন, আমি যখন ঢাকা মেডিকেল স্টুডেন্ট এবং ইন্টার্ন করি তখন কিন্তু আইসিইউ ছিলই না। আইসিইউ কিন্তু ঢাকা মেডিকেল কলেজে মাত্র 10 বছর আগে চালু হয়েছে। এটা চিন্তা করা যায়, চিন্তাই করা যায় মাত্র 500 থেকে 550 বেড, যেখানে হচ্ছে যে আপনার এন্ড স্টেজ লিভার, এন্ড স্টেজ ডিজিজ ট্রিট করার মতো ফ্যাসিলিটি আছে 17 কোটি মানুষ। জি স্যার, আমার মনে হয় স্যার, এই জায়গাটাতে আইসিইউর যে সংকটটা রয়েছে, যে স্বল্পতা রয়েছে, এটা অবশ্যই বাড়ানো উচিত, বিশেষ করে এই মুহূর্তটাতে যে মহামারী চলছে। আমি খুশি হয়েছি যে এটা প্রত্যেক জেলা, কেন উপজেলা পর্যায়ে আমাদের সাপোর্ট থাকা উচিত, এবং সেটা ব্যবস্থাপনা না হলে পাবলিক পার ডেতে 20-25 হাজার টাকা দিতে হয় যখন ভেন্টিলেটর লাগে, কিভাবে দেবে, কয়জন পাবে? হ্যাঁ স্যার, প্রথম দিকে যখন ভাইরাস আসছিল বাংলাদেশে তখন প্রধানমন্ত্রী সরাসরি হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা জেলার সঙ্গে সিভিল সার্জনদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন। সেখানে কক্সবাজারের আমাদের সিভিল সার্জনকে জিজ্ঞেস করলেন যে সবকিছু ঠিক আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা। উনি কি বললেন, সবকিছু ঠিক আছে, আমাদের এখানে কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই। আক্রান্ত যখন শুরু হয়ে গেল, ডাইনামিক এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে তার একাডেমিক গুড ব্যাকগ্রাউন্ড, যাতে ম্যান পাওয়ার গুলো রিক্রুট করা হয় রিসার্চের মাধ্যমে মেধাবীদের, তাহলে দেশ আগাবে। এইখানেই ব্যবস্থাপনাটার সংকট, এবং মূলত কিছুই নেই। যখন আক্রান্ত শুরু হয়ে গেল দেখা যাচ্ছে কিছুই নেই, কয়েকটা ভেন্টিলেটর আছে সেগুলো নষ্ট।
এই যে একটা মিথ্যাচার করা হলো প্রধানমন্ত্রীকে, এরকম প্রত্যেকটা জায়গা থেকে করা হয়েছে আমরা দেখতে পেয়েছি, যে কারণে একটা সমন্বয়হীনতার কারণে এবং অব্যবস্থাপনার কারণে এবং অবশ্যই মানুষের অসচেতনতার কারণে, অসচেতন হওয়ার কারণও আছে, কারণ আমরা সঠিক তথ্য সরবরাহ করতে পারিনি। এই সবকিছু কারণেই কিন্তু আমরা এই মহামারীর একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমাদের দেশে। আশা করি তারপরেও আমরা এই বিষয়গুলো কাটিয়ে উঠবো, এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবো, এবং আগামীতে এরকম যদি কোনো মহামারী আসে আমরা আগে থেকে প্রস্তুত থাকবো সমন্বয়ের মাধ্যমে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করে অনেকক্ষণ সময় দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আগামীতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে অডিয়েন্স, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। রফিক ভাই, আপনি সাবধানে থাকবেন, খাবার দাবার এবং যে সমস্ত এই কোয়ারেন্টাইন অবস্থা আপনাকে মানতে হবে, কয়েকটা দিন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, দোয়া করি। তো এগুলো সাবধানে থাকবেন, খাবার দাবার ঠিক মতো খেয়ে ইমিউনিটিটাকে মেনটেন করে, একটু রোদে যাবেন প্রতিদিন, হাফ অ্যান আওয়ার ছাদে বাইরেতে ভিটামিন ডি, কিন্তু আপনি বাইরে যাবেন হয়তো অ্যালাউ না করলে জানালার পাশে বসে গায়ে রোদ লাগাবেন, একটা টিপস দিলাম আর কি। ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ, এবং অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।